স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100 সহযোগিতায় মিক্স মিউজিক স্টুডিও। হন্টেড 100-এ আজ আপনাদের জন্য থাকছে আবির রায়ের লেখা গল্প খিদোরা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। হন্টেড 100 কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না। আমরা আশা করব আপনারাও খোলা মনে গল্পটি শুনবেন এবং উপভোগ করবেন। আজ গল্প পাঠে রয়েছেন রূপম, অত্রির ভূমিকায় অনির্বাণ, দোয়েল এবং অশ্মির ভূমিকায় অনন্যা, অনামিকার ভূমিকায় রঞ্জিতা, দোয়েলের মায়ের ভূমিকায় জ্যোৎস্না, দ্বিবেদী মশাইয়ের ভূমিকায় দেবাশিস, সাধু এবং অন্যান্য চরিত্রে রূপম। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে ক্রিয়েটিভ ক্লাসিক্স, শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প খিদোরা। তিন কাল, তিন বিস্তার, তিন জগৎ। ঠিক যেমন দুয়ের মিলন সৃষ্টির আধার, তেমনি তিনের মিলন আনে ধ্বংস। দুই নদীর সঙ্গমে বাড়ে মাটির উর্বরতা। তিন নদীর সঙ্গম জন্ম দেয় প্লাবনের। দুই মনের মিলনে গড়ে পরিবার, আর তিনের মিলনে ছাড়খাড় হয় সংসার। সূর্যচন্দ্রের স্বাভাবিক গতির মধ্যে যখন পৃথিবী এসে পড়ে, তখনই এই তিনের মিলনে লেগে যায় গ্রহণ। স্বর্গ থেকে বিতাড়িত লুসিফার নরকে নিজের অধিষ্ঠান বানানোর পর চয়ন করে তিন দূতকে। সেথ দায়িত্ব পায় নরকের, কিয়াকে দায়িত্ব দেওয়া হয় মনুষ্যলোকের, আর স্বর্গের দায়িত্ব পায় এদের মধ্যে সবচেয়ে কুটিল দেবদূতের বেশধারী শয়তানের সেবক রোয়ান। লুসিফার তাদের প্রশংসা করে বলে তাদের ঐক্যই তাদের সবচেয়ে বড় বল, কিন্তু তিনটি আলাদা জগতে বিভক্ত থাকার জন্য তারা মিলিত হতে পারবে না। এই তিন জগৎ থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কিন্তু কখনো যদি তাদের নিজেদের বিস্তার ও জগৎ থেকে তারা একই সময় একই কারণে মুক্তি পায়, তাহলে তারা মিলিত হবে এমন এক অপশক্তিরূপে যা গোটা সৃষ্টিকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ওজি সুই মোনোগাতারি নামক জাপানি উপকথার ইংরেজি সংস্করণটা সশব্দে কোলের ওপর বন্ধ করল দোয়েল। স্কুলে চাকরিটা পেয়েছে আজ প্রায় 4 বছর। সরকারি স্কুল, তাই রোজগার বিরাট না হলেও ছুটির অন্ত নেই। যখনই দিন দুয়েকের ছুটি পায়, হালিশহর ছেড়ে টুকটাক এদিক ওদিক ঘুরে আসে জনাতিনেক বন্ধু মিলে। এবারে লক্ষ্য ছিল ধন্যকুড়িয়া। বসিরহাটের কাছে এই ছোট্ট নগরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন ব্রিটিশ ও মুঘল স্থাপত্য। এছাড়াও ধন্যকুড়িয়া বিখ্যাত এসব স্থাপত্য ঘিরে নানান ভৌতিক কিংবদন্তির জন্য। ছোটবেলা থেকেই ভূতের গল্পের টান দোয়েলের প্রবল। বাবা জেঠু সকলের থেকে রাশি রাশি ভূতের গল্পের বই উপহার পেত সে, আর নিমেষের মধ্যে পড়ে শেষ করে ফেলত। এবারেও অনামিকা আর সঙ্গীতাকে দোয়েলই রাজি করিয়েছিল ধন্যকুড়িয়া যাওয়ার জন্য। অনামিকা মনস্তত্ত্বে ডক্টরেট করে 3 জায়গায় প্র্যাকটিস শুরু করেছে, আর সঙ্গীতা বেশ কয়েক বছর বীমা সংস্থার এজেন্ট হিসাবে বেশ পসার জমিয়ে ফেলেছে। অর্থনৈতিকভাবে 3 জনই সচ্ছল আর বেড়ানো পাগল। মেয়ে হিসাবে ডানপিটেও বটে। ধন্যকুড়িয়াতে রাতের অন্ধকারে 3 জন চুপি চুপি গাইন প্যালেসের বাইরে ঘুরে বেরিয়েছিল নূপুরের আওয়াজ বা ফুঁপিয়ে কান্নার শব্দ শোনার আশায়। সে আশা তাদের পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু তাদের গেস্ট হাউসের রাঁধুনি বরকত মিয়ার রান্নার হাত ছিল চমৎকার। 3 বান্ধবী সব ডায়েট চার্ট ভুলে
পেট পুড়ে খেয়ে গেছে এই দুদিন। ফেরার আগে দোয়েলের একটা ভারী আশ্চর্য জিনিস চোখে পড়ল। রিকশা করে স্টেশনে আসার আগে বাঁদিকে মাঠের মধ্যে ইটের পাঁজা বের করা ছোট্ট গুমটি ঘরটা সম্ভবত 100 বছর আগে জলসত্র ছিল। এখন তার মাথার ওপর গাছ গজিয়েছে, গায়ে পলেস্তারার নামগন্ধও নেই। তার ভেতর একজন অতিবৃদ্ধ মানুষ কয়েক ডজন পুরনো বই নিয়ে বেশ পসরা সাজিয়েছে। এমন গেঁয়ো জায়গায় এত অদ্ভুত একটা বইয়ের দোকান, ব্যাপারটা বেশ মজার লাগলো দোয়েলের। সে ছোটবেলা থেকে বইয়ের পোকা। এগিয়ে গিয়ে এ বই সে বই ঘেঁটে খয়েরি রঙের একটা মোটা বই তুলে নিল। ওপরে সোনালি অক্ষরে চীনা বা জাপানি ভাষায় কিছু লেখা, তলায় তার ইংরেজি অনুবাদ দেওয়া, উজি সুই মোনোগাতারি, ক্রনিকলস অ্যান্ড ফোকলোরস ফ্রম এনশিয়েন্ট জাপান। এটা কত? অতি বৃদ্ধ লোকটি মুখ তুলে তাকালো। চোখের চামড়া ঝুলে তার দৃষ্টি প্রায় ঢেকে দিয়েছে। কাঁপা গলায় সে উত্তর দিল, 30 টাকা। গরিব মানুষ, আহা, এই বয়সেও রোজগারের আশায় বেরিয়েছে। দোয়েল একটা 50 টাকার নোট দিয়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল বাকি টাকা ফেরত না দিতে। ফেরার পথে সেটাই উল্টে পাল্টে দেখছিল সে। একটা অধ্যায়ের শিরোনাম দেখে হঠাৎ তার চোখ আটকে গেল। একটা অদ্ভুত নাম, ঘেদরা। দোয়েল পড়তে লাগলো অধ্যায়টা। তাতে লেখা এমন এক অপশক্তির ব্যাপারে যে মাথাচাড়া দেয় 3 জন পিশাচের বিশেষ মিলনে। পাতা উল্টালো দোয়েল। পরের পাতায় একটা ডায়াগ্রাম আঁকা, তলার লেখাগুলো অস্পষ্ট। এত পুরনো বই, সম্ভবত জলে ভিজে উঠে গেছে, তবে ছবিটা বোঝা যায়। ছোটবেলায় মধুপুর আদর্শ বিদ্যালয়ে পড়তে বিজ্ঞানের বইতে এরকম ছবি সে অনেকবার দেখেছে। ছবিটা একটা সাদা কালো সৌরমণ্ডলের ডায়াগ্রাম, কিন্তু 9টার বদলে 8টা গ্রহ কেন? এই বই যবে লেখা হয়েছিল তবে কি 9টা গ্রহ আবিষ্কার হয়নি, নাকি জাপানিরা 8টা গ্রহই মেনে চলত? বইটা বন্ধ করে পাশে রাখল দোয়েল। পাশের সিটে অনামিকা হাঁ করে তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। উঠে গিয়ে বাথরুম থেকে মুখে চোখে জল দিয়ে এসে নিজের সিটে বসে দোয়েল আরেকটা বই খুলল। একটা ভূতের গল্পের সমগ্র, একজন লেখকের 12টা গল্পের কালেকশন। লেখক আলাদিন ছদ্মনামে লেখেন। তার আসল নাম বা লেখক পরিচয় কোনো বইয়ে দেওয়া থাকে না, কিন্তু আলাদিনের গল্পের টান যে কি অমোঘ তা দোয়েল এক পূজা পত্রিকায় একটি গল্প পড়েই বুঝতে পেরেছিল। তারপর বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন ভূতের গল্পের সমগ্র ঘেঁটে আলাদিনের লেখা গল্প রয়েছে এমন বই সে জোগাড় করতে শুরু করে। গল্পগুলোতে হাড় হিম করা ভয় না থাকলেও প্লট আর চরিত্রের এমন বৈশিষ্ট্য থাকে যেন মনে হয় ঘটনাগুলো সত্যিই লেখকের সাথে ঘটেছে। এই মানুষটার ব্যাপারে কৌতূহল বাড়তে থাকে দোয়েলের। একদিন সুযোগ আসে। দোয়েল জানতে পারে প্রকাশকের অফিসের একজন কম্পোজিটর সঙ্গীতার মামাতো ভাই। তাকে হাত করে এডিটরের কাছ থেকে আলাদিনের নম্বর জোগাড় করে দোয়েল। একদিন রাতে আজান বলে একটা গল্প শেষ করে দোয়েল বইটা বুকে করে প্রায় 10 মিনিট সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল। গল্পে 6 বছরের ছোট্ট রহমানের চরিত্র তাকে এতটা ছুঁয়ে গিয়েছিল যে গল্পের শেষে যখন জানা যায় সে 1.5 বছর আগে নিজের আম্মিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, দোয়েলের মন ভিজে গিয়েছিল। লজ্জার মাথা খেয়ে সেদিন রাতে দোয়েল আলাদিনের নম্বরে 2 লাইন লিখে পাঠালো। চেরাগ তোমার হাতের মুঠোয়, তবুও কেন বুক ভাঙাও? জিনের দেশে লুকিয়ে থেকে কেমন এত মন রাঙাও? দোয়েল মিত্র। উত্তর এলো পরদিন সকালে, বেশ বেলা করে। আলাদিনের নম্বরে কোনো ছবি দেওয়া ছিল না, এমনটাই আশা করেছিল দোয়েল। ওর উত্তর এলো 2 লাইনেই। খেয়াল আমার বেপরোয়া, মনের খাতায় হাজার ঋণ, চেরাগ ভরা কল্পনা যার, কলমটাই তার আসল জিন। আলাদিন। ক্লাসের মধ্যে ফোন ঘাঁটা নিয়ম বিরুদ্ধ, তাই তখনকার মতো উত্তেজনা চেপে পিরিয়ড শেষ হলেই করিডোরে এসে সে উত্তর পাঠালো। আলাদিনের গল্প ভালো লাগে,
ওর ব্যাপারে জানা কি কোনোভাবেই সম্ভব নয়? দোয়েল ছোট থেকেই প্রচণ্ড স্বাভিমানী। যতটা সম্ভব সংযত শব্দ চয়ন করে উত্তর পাঠালো সে, যাতে তার উত্তরে কোনোভাবেই তার উত্তেজনা প্রকাশ না পায়। সেদিন রাত অবধি কোনো উত্তর এলো না। রাতে খেতে যাওয়া অবধি বারবার ফোন দেখতে থাকলো দোয়েল। মা খাবার টেবিলে আরেকবার তাকে মনে করালো তার মাস্তুতো দিদিদের মতো তার জন্য হন্যে হয়ে পাত্র খোঁজা ওনার সম্ভব নয়। তোমার তো 100 রকম চাহিদা। ছেলে এমন হবে, ছেলে তেমন হবে, হালকা দাড়ি থাকবে, ভুঁড়ি থাকবে না, চুল উঠবে না। বাপরে বাপ! তা বাপু, তোমার বাবার বয়স হয়েছে। আমাদের পছন্দ করা বর যদি তোমার না পোষায়, এবার নিজে দেখে শুনে একটা ভালো পছন্দ করে ফেলো দেখি। 27 বছর বয়স হয়ে গেল, এখনো একটা প্রেম টেম করতে পারলি না? দোয়েল উত্তর দিল না। বিয়ের নামে তার গায়ে জ্বর আসে, আর অমুক দিদি তমুক বোনের সাথে তুলনা করলে তো মাথায় আগুন জ্বলে যায়। সে নিজের চেষ্টায় দিনের পর দিন পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে। কলেজ শেষ করে প্রায় প্রত্যেক রবিবার কখনো স্টাফ সিলেকশন, কখনো ব্যাংক ক্ল্যারিক্যাল, কখনো ফুড কর্পোরেশনের পরীক্ষা দিয়ে বেরিয়েছে। নৈহাটি, চুঁচুড়া, রানাঘাট, কৃষ্ণনগর, কোথায় না দৌড়েছে পরীক্ষা দিতে। তার সাথে স্কুল ফাইনালে 3rd ডিভিশন পাওয়া মাস্তুতো বোনেদের তুলনা টানলে ভারী রাগ হয় দোয়েলের। সে স্বাবলম্বী। গায়ের রং অল্প চাপা হলেও লম্বা, ছিপছিপে গড়ন, চোখ দুটো ডাগর ডাগর আর প্রায় জোড়া ভুঁড়, মোটের ওপর সুন্দরী। সে যেমন, সে তাতেই খুশি। বিছানায় শুয়ে চোখটা প্রায় জড়িয়ে এসেছিল দোয়েলের। হঠাৎ ফোনের শব্দ কানে এলো। মার্কো পোলো, টেবিল নম্বর 16, 27 জুন, 12 noon। পসিবল? মুহূর্তে ঘুম ছুটে গেল দোয়েলের। দেখা করতে বলছে তাকে আলাদিন। পরক্ষণেই নিজের উত্তেজনা সামলে নিয়ে এসে ভাবল, কি জানি বাবা, দুম করে দেখা করতে বলে দিল। কোনো বদমতলব নেই তো? জানা নেই, শোনা নেই। যদি বাবার বয়সী বিরক্তিকর কোনো বুড়ো ভাম বেরোয়, যদি উল্টোপাল্টা প্রস্তাব দিয়ে বসে? না, সে এখনই কিছু জানাবে না। ভেবেচিন্তে পরে না হয় উত্তর দেবে। হাতের বইটা শেষ করল দোয়েল। ট্রেনের দুলুনিতে অনামিকার ঘুমন্ত মাথাটা ঢলে পড়েছে পেছন দিকে। আলাদিনের একক সমগ্র খতম করার পর মনে এক রাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে। খানিকক্ষণ জানালার বাইরে তাকিয়ে ভাবল দোয়েল। আগের মেসেজগুলো পড়ল। যার কলমে এত রং, একবার সুযোগ নিয়েই দেখা যাক না। আজ 23, তাকে দেখা করতে বলেছে 27 তারিখ, অর্থাৎ 4 দিন পর। দোয়েল ফোনটা তুলে লিখল, সমগ্রটা সঙ্গে নিচ্ছি। কলম আনবেন? কথায় বলে লেখককে নাকি কলম ধার দিতে নেই। দ্বারকা নদের ওপরের পুলটা ঠিক ঠিক করছে ভিড়ে। একে কাল রাতে অমাবস্যা গেছে, তার ওপর আজ শনিবার, রথের দিন। ভক্ততে ছেয়ে আছে তারাপীঠ। হঠাৎ সকলকে অবাক করে দিয়ে সাইরেন বাজিয়ে পরপর 3খানা পুলিশ ভ্যান ভিড়কে ছত্রভঙ্গ করে পুলের মুখে এসে দাঁড়ালো। তারপর প্রায় 15 খাকি উর্দিধারী তাড়াহুড়ো করে নেমে হাঁটা লাগালো মন্দিরের দিকে। মন্দিরের উল্টো দিকে মহাশ্মশানের ফটকের কাছে তিল ধারণের জায়গা নেই। সেবায়িতরা হাত ধরাধরি করে ভিড়কে আটকাচ্ছেন মহাশ্মশানে প্রবেশ করার থেকে। পুলিশের ঝাঁক এসে পড়তেই ভিড় পাতলা হয়ে গেল। সেবায়িতদের থেকে ভিড় সামলানোর দায়িত্ব নিয়ে নিলেন খাকি উর্দিধারীরা। মহাশ্মশানের ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালেন তারাপীঠ থানার বড়বাবু। তার পেছন পেছন এসে দাঁড়ালেন বেশ কয়েকজন সেবায়িত ও সেপাই। একটা প্রকাণ্ড শিমুল গাছের গোড়ায় একটা ছোট্ট আটচালা মন্দির, তার সামনে পড়ে আছে একটা ঝলসানো লাশ। শরীরটা এত ভয়ানকভাবে পুড়েছে যে হাত পা প্রায় ঝুরঝুরে ছাই হয়ে গেছে। মন্দিরের দেওয়ালে কালশিটে আর আশেপাশের গাছপালা দেখলে বেশ বোঝা যায় আগুনের তাপ কতটা ভয়ঙ্কর ছিল। পেছন থেকে একজন সেবায়িত বললেন, আজ ভোর 3টে নাগাদ বাজটা পড়ে স্যার। এত ভয়ঙ্কর জোরে বাজ আমি আজ অবধি কখনো শুনিনি। যারা জেগেছিল বলল প্রায় অন্ধ করে দেওয়ার মতো আলোর ঝলকানি আর কালা করে দেওয়ার মতো শব্দ। মন্দিরের বাইরের মিটারটা উড়ে গেছে স্যার। বড়বাবু এক দৃষ্টে তাকিয়ে রইলেন লাশটার দিকে।
পুরুষ সে বিষয়ে সন্দেহ নেই। কত সাধক তান্ত্রিকই তো সাধনা করেন তারাপীঠের মহাশ্মশানে। ইনি তেমনই কেউ হবেন হয়তো। শালা চোমের বাচ্চা! আচমকা চিৎকারে সকলে পেছন ঘুরল। ছাইমাখা দাঁড়িঘোপের জঙ্গলে ঢাকা একজন প্রায় অর্ধনগ্ন সাধু হাতে একটা করটি নিয়ে চিৎকার করছে। হারামজাদা মায়ের পুণ্যভূমিতে শয়তানের ঘাঁটি বানিয়েছিল। দিনরাত ওই পাপের মন্ত্র পড়ত, নিজের রক্ত নিজে খেত। ওর সময় ঘনিয়ে এসেছিল, অনেক দিন থেকে মরবে মরবে করছিল। কাল রাতে তো আকাশ বনে তাকিয়ে মরার জন্য ছটফট করছিল। নরকের পোকা শালা, আপদ বিদায় হয়েছে। নিয়ে যাই নোংরাটাকে, এখনই নিয়ে যা। লোকটাকে দেখে বড়বাবুর ভালো লাগলো না। একজন সেপাইকে ডেকে বললেন সরকারি ডোমকে খবর দিতে। ও কি করছিস? ফেলে দে ওটাকে, এক্ষুনি জলে ফেল। ও বড় সাংঘাতিক জিনিস, সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে। ও জিনিস পাপ ছড়ায়, ফেলে দে, ফেলে দে। আবার চেঁচিয়ে উঠেছে সেই সাধু। একজন সাব ইন্সপেক্টর নিচু হয়ে সেই পোড়া মন্দিরের ভেতর থেকে বের করে এনেছেন এক বিচিত্র বিগ্রহ। তাকে দেখতে পেট মোটা এক কদাকার শিশুর মতো, শুধু একটার বদলে 3টে মাথা। পার্ক স্ট্রিটের সবচেয়ে অভিজাত রেস্তোরাঁগুলির মধ্যে একটি হলো মার্কোপোলো। 27শে জুন সকাল 11:45-এ দোয়েল গিয়ে পৌঁছল সেখানে। নাতিশীতোষ্ণ রেস্তোরাঁর অন্দরটা প্রায় খালি, 2-1টা টেবিল ভর্তি। সকলেই নিখুঁত পোশাকে সজ্জিত, নিচু স্বরে কথা বলছে। দেয়ালগুলোয় সিমেন্টের রিলিফে নানান ছবি বানানো। দোয়েল ভালো করে দেখে বুঝল সেগুলো মহাভারতের বিভিন্ন ঘটনার দৃশ্য। একজন ওয়েটারকে ডেকে 16 নম্বর টেবিল কোনটা জানতে চাইল দোয়েল। আপনি মিসেস মিত্র? মিস। একটু অবাক হয়ে উত্তর দিল দোয়েল। সরি, মিস মিত্র, আসুন। ওয়েটার দোয়েলকে নিয়ে রেস্তোরাঁর কোণার দিকে একটা বিশেষ টেবিলে বসতে দিল। তারপর টেবিলের ওপর রাখা রিজার্ভ লেখা টেন্ট কার্ডটা তুলে নিয়ে গেল। দোয়েল ঘাড় ঘুরিয়ে দেখল আর সব টেবিলগুলোর থেকে এই টেবিলটা একটু যেন উঁচু আর দামি। কাঠের চেয়ারে গদি লাগানো, যা বাকিগুলোতে নেই। একটু যেন অস্বস্তি বোধ হতে লাগলো তার। এত দামি একটা রেস্তোরাঁ, অচেনা একজন মানুষের সাথে হুট করে এমন দেখা করতে চলে আসা। তেমন ভালো সেজেও আসেনি সে। সাধারণ একটা কুর্তি আর লেগিংস, আর সাথে একটা চামড়ার হাত ব্যাগ, ব্যাস। লেমনেড? চেয়ার থেকে প্রায় উল্টে পড়ে যাচ্ছিল দোয়েল। কথাটা যার মুখ থেকে বেরিয়েছে সে যেন সামনের চেয়ারটায় প্রায় হাওয়ার মধ্যে থেকে প্রকট হয়েছে। 1 সেকেন্ড আগেও তো সে কাউকে দেখেনি। সাবধানে। দোয়েল সামলে নিল নিজেকে। তারপর ভালো করে দেখল সামনে বসা মানুষটাকে। সে ভুল ভাবছিল। এ আদৌ তার বাবার বয়সী নয়, বরং বয়সে দোয়েলের থেকে বছর দেড়েকের ছোট হলেও দোয়েল আশ্চর্য হবে না। মাথায় এক মাথা ঢেউ খেলানো ঝাঁকড়া চুল, সরু চোয়াল, চোখা নাক আর মিশমিশে কালো চোখ। পরনে একটা ঢোলা কালো শার্ট, হাতে চামড়ার ব্যান্ডের ঘড়ি। নিতান্তই সাদা মাটা সাজ। দোয়েল বৃথাই নিজের সাজগোজ নিয়ে ভাবছিল। আপনি? অত্রি সেন, আলাদিন। হেসে উত্তর দিল দোয়েলের সামনে বসা বছর 26-এর যুবক। লম্বা শ্বাস ছাড়ল দোয়েল। একটা অদ্ভুত নিশ্চিন্তের অনুভূতি হচ্ছে তার। গল্পের গাম্ভীর্যগুলির সাথে সামনে বসা যুবককে মনে মনে মেলাতে লাগলো দোয়েল। না, ঠিক খাপ খাচ্ছে না। তবে এও ঠিক, ছেলেটির চোখ দুটো যেন কয়েক মাইল গভীর। দেখলে মনে হয় আর 5 জনের থেকে সে অনেক বেশি দেখে আর অনেক বেশি জানে। মনে পড়ে গেল প্রথম মেসেজের ছড়ার লাইনগুলো। চেরাগ ভরা কল্পনা যার, কলমটাই তার আসল জিন। আমি দোয়েল। আমি আলাদিন, আর এই আমার চেরাগ। বলে পকেট থেকে একটা সরু রুপোলি কলম বের করলো অত্রি। মুখে তার হাসিটা লেগেই আছে। ভুলে যাইনি আনতে। দোয়েলও না হেসে পারল না। কয়েক সেকেন্ড অত্রির মুখের দিকে তাকিয়ে সহসা মনে পড়ায় ব্যাগের ভেতর থেকে বইটা বের করে মেলে ধরল।
অত্রি লিখল, হোক না চেরাগ হাতের মুঠোয়, মন ভাঙাতে কে বাঁচায়, ভাঙনেই যার গল্প শুরু, অমর হয় সে রূপ কথায়। দোয়েলকে শুভেচ্ছা সহ, আলাদিন। ছেলেটির হাতের লেখা নিতান্তই কুৎসিত, তবে ছড়াটা বেশ লাগলো দোয়েলের। অত্রি নিজে থেকে কথা কম বলে, তবে কিছু জিজ্ঞেস করলে পরিপূর্ণ উত্তর দেয়। কথায় কথায় নিজের জীবনের এমন অনেক ঘটনা সে বলল, যা সচরাচর প্রথম দেখায় কেউ বলে না। কিভাবে সে আর তার যমজ বোন মায়ের পেটে থাকার সময় তাদের বাবা সংসার ছেড়ে চলে যায়, কিভাবে নিজের হীনমন্যতা কাটাতে সে লিখতে আরম্ভ করে, কিভাবে প্রথম প্রকাশক তাকে ঠকিয়ে তার লেখা নিজের মেয়ের নামে চালিয়ে দেয়, তারপর কিভাবে নতুন প্রকাশকের হাত ধরে তার লেখক হিসাবে উত্তরণ ঘটে। এরকম আরও অনেক গল্প। দোয়েলের বেশ ভালো লাগছিল কথাগুলো শুনতে। সে নিজের ব্যাপারেও অনেক কিছু বলে ফেলল অত্রিকে। তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, 18 বছর বয়সে তার প্রথম প্রেমে ধাক্কা খাওয়া, সব কথা বলতে বলতে দোয়েল লক্ষ্য করল অত্রি বক্তার থেকে শ্রোতা হিসেবে বেশি ভালো। সে এক দৃষ্টে চোখের দিকে তাকিয়ে কথা শোনে। কথার মাঝখানে একবারও কথা বলে না, এবং সব কথার শেষে হালকা করে মুচকি হেসে মাথা নাড়ায়। অত্রির পেছনের দেওয়ালে রিলিফে তৈরি ছবিতে ওটা সম্ভবত শিখণ্ডী। তার পেছন থেকে অর্জুন ধনুক উঁচিয়ে রয়েছে লম্বা দাড়িওয়ালা ভীষ্মর দিকে। রিলিফের ঠিক ওপরে একটা বিশাল এলইডি টিভিতে খবর চলছিল। দোয়েলের চোখ টানল একটা নির্দিষ্ট খবর। তার দেখা দেখি অত্রিও ঘুরে তাকালো টিভির দিকে। খবরটা পুরীর। সদ্য সাইক্লোনের কবল থেকে মুক্ত হওয়া পুরীতে রথযাত্রা সম্পন্ন হতেই এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। শ্রীক্ষেত্র চ্যারিটেবল হাসপাতাল ও পুরী স্টেট জেনারেল হাসপাতাল মিলিয়ে একসাথে 8 জন প্রসূতি মৃত সন্তান প্রসব করেছে। অর্থাৎ গতকাল এই 2 হাসপাতালে যে কজন শিশু জন্মেছে তারা সকলেই মৃত। বুকটা ছ্যাঁত করে উঠল দোয়েলের। এমন ঘটনা তো আগে কখনো শোনা যায়নি। অত্রির ভুরু কুঁচকে গেছে। সে এক দৃষ্টে চেয়ে আছে টিভির পর্দার দিকে। গোটা পুরীতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে দিয়েছেন এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। লাঞ্চ শেষ হলে বাড়ি ফেরার পালা এলো। খবরটা দেখার পর থেকে অত্রি কেমন যেন অন্যমনস্ক। তবুও সে হাঁটতে হাঁটতে দোয়েলের সাথে মেট্রো স্টেশনের দরজা অবধি এলো। যতক্ষণ না দোয়েল সিঁড়ি দিয়ে নেমে সুড়ঙ্গের আড়ালে চলে গেল, ততক্ষণ অত্রি সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইল। দোয়েল সুড়ঙ্গের ভেতরে যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকালো। অত্রির সাথে চোখাচোখি হতেই সে নজর ঘুরিয়ে নিল। দোয়েল নিজের মনেই ছোট্ট করে মুচকি হাসল। অত্রি কিছুই করল না, তবুও কেন যেন দোয়েলের বেশ লাগলো অত্রির মুখ ঘুরিয়ে নেওয়াটা। ট্রেনে ফিরতে ফিরতে দোয়েল বইটা খুলে দেখল। ছড়াটা বেশ কয়েকবার নিজের মনেই পড়ল। কলমের কালি থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। বইটা বন্ধ করে ব্যাগে রাখল দোয়েল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে এসেছিল সম্পূর্ণ অচেনা একটা মানুষের সাথে দেখা করতে। এখন যখন মানুষটাকে চেনা গেল, তার সাথে নিজের মনের অদৃশ্য লোকটাকে যেন কিছুতেই মেলাতে পারছে না দোয়েল। অথচ অত্রির সাথে কথা বলে মনে হয় যেন কতদিনের চেনা। বাড়ি পৌঁছাতে রাত হলো দোয়েলের। স্টেশনে নামতেই বৃষ্টি পেল সে। বাড়ির সামনের রাস্তাটা আজ যেন একটু বেশিই থমথমে লাগছে। খাবার টেবিলে বসতেই ফোনটা বেজে উঠল। দোয়েলের বাবা কড়া ধাঁচের লোক। খাওয়ার সময় ফোন ঘাঁটাঘাঁটি বা ফোনে কথা বলা উনি একদম পছন্দ করেন না। স্ক্রিনে সঙ্গীতার নাম আসছে দেখে দোয়েল ফোনটা কেটে দিল। সঙ্গীতা ফোন করলে সহজে ছাড়ে না। তার সাথে না হয় খাওয়ার পরই আড্ডা মারা যাবে। মা সবে পাতে 1 হাতা ভাত দিয়েছেন, এমন সময় ফোনটা দ্বিতীয়বার বেজে উঠল। কি ব্যাপার? ভুরু কুঁচকে গেল দোয়েলের।
একবার কেটে দেওয়ার পর সঙ্গীতা যখন সাথে সাথে আবার করেছে, তার মানে দরকারটা নিশ্চয়ই জরুরি। বাবার ভ্রুকুটি উপেক্ষা করেই দোয়েল ফোনটা ধরল। বল। ওপার থেকে প্রচণ্ড কোলাহলের আওয়াজের মধ্যে সঙ্গীতার কণ্ঠস্বর প্রায় বোঝাই গেল না। দোয়েল ফোনটা কেটে নিজে থেকেই সঙ্গীতাকে কল ব্যাক করল। তারপর কয়েক সেকেন্ড ফোনটা কানে ধরে থেকে কোনো কথা বলল না। শুধু দোয়েলের বাবা দেখলেন মেয়ের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে। এই কি ব্যাপার রে? দোয়েল বাবার প্রশ্নের উত্তর না দিয়ে আমি আসছি এক্ষুনি আসছি বলে ফোনটা কাঁপা হাতে কান থেকে নামিয়ে আনল। খাবার ঘরটা হঠাৎ থমথমে হয়ে গেল। পাশের বাড়ির টিভির শব্দ ক্ষীণ শোনা যাচ্ছে। দোয়েল খানিকক্ষণ কাঠ হয়ে বসে রইল, দৃষ্টি ফেলে। কি রে, কি হয়েছে? কোনো খারাপ খবর? দোয়েলের মা উদ্বিগ্ন মুখে বললেন, বাবা আমায় একটু সঙ্গীতার বাড়ি ছেড়ে দিয়ে আসবে? আজ রাতে ফিরতে পারবো না হয়তো। আসবো, কিন্তু কি হয়েছে সঙ্গীতার? দোয়েল পাশে রাখা গ্লাস থেকে কয়েক ঢুক জল খেয়ে বলল, সঙ্গীতার দিদির আজ ডেলিভারির ডেট ছিল। দুপুর থেকে ব্লিডিং হতে শুরু করে। একটু আগে খবর আসে পেটের ভেতরেই নাকি বাচ্চাটার শরীরে হঠাৎ পচন ধরতে আরম্ভ করেছে। সে এমন ফুলে উঠেছে যে তাকে টুকরো টুকরো করে কেটে বের করতে হয়েছে, না হলে নাকি ওর দিদিকে বাঁচানো যেত না। ওর মাকে এখনো কিছু জানাতে পারেনি। ফোনে প্রচণ্ড কাঁদছে, আমায় যেতে বলছে। দোয়েলের বাবা মা মুখ চাওয়াচাই করলেন। ওর দিদিরা তো বোধহয় বাইরে কোথাও থাকে, তাই না? হ্যাঁ, ওর জামাইবাবু হিন্দুস্তান কপালে আছে, এখন উজ্জয়নে পোস্টিং। বেশ, তুই খেয়ে তৈরি হ, আমি খেয়ে দিয়ে আসছি। রাতে ফোন খোলা থাকবে, দরকার হলে জানাবি। দোয়েলের বাবা মোলায়েম সুরে বললেন। দোয়েল কোনো রকমে কিছু মুখে দিয়ে তৈরি হয়ে নিল। মনের মধ্যে একটা বিষাক্ত আশঙ্কা উঁকি ঝুঁকি মেরে চলেছে। তার বাবা তাকে নিজের স্কুটারে সঙ্গীতার বাড়ি পৌঁছে এসে বিছানায় মশারি টাঙাতে টাঙাতে রাতের খবরটা চালালেন, আর হঠাৎ থমকে গেলেন। সুবেশী পাঠিকা গড়গড় করে পড়ে যাচ্ছেন একটা অস্বস্তিকর খবর। পুরীর পর উজ্জয়িন শহরে সদ্যজাতদের মৃত্যু মিছিল। আজ উজ্জয়িনের 18টি হাসপাতাল মিলিয়ে 130টি মৃত শিশু ভূমিষ্ঠ হয়েছে। বিশেষজ্ঞরা এই মড়কের কোনো মজবুত কারণ দর্শাতে পারছেন না। কেউ বলছেন নতুন ধরনের কোনো মারণ ভাইরাস, কেউ বলছেন প্রেগনেন্সির সময় ব্যবহার করা কোনো ড্রাগের কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু কেউ সদুত্তর দিতে পারছেন না এতগুলো পরিবারের হাহাকারের দায় কার। হালিশহর থেকে অনেক মাইল দূরে একটা ময়লা কাউচের ওপর এলিয়ে শুয়ে আরও একজন খবরটা শুনছিল। বাঁহাতে ধরে রিমোটটায় আলতো চাপ দিতেই পর্দার ওপর ছবি উধাও হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল আলো আধারির ঘরটা। কাউচের পাশ দিয়ে মাথাটা এলিয়ে দিল ৩৯। লম্বা ঝাঁকড়া চুলগুলো ঝুলে পড়ল হাওয়ায়। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে চাপা স্বরে বলল, তৈরি হ অশ্মি, সে আসছে। সকাল থেকে গুমড়ে চলেছে মেঘ। বাতাসে কেমন এক ভ্যাপসা দম বন্ধ করা অনুভূতি। তারাপীঠ মহাশ্মশানে আজ ঠিক ঠিক করছে ভিড়। তারাপীঠের বাতাস ফালা ফালা হয়ে চিরে গেছে কান ফাটানো মরা কান্না চিৎকারে। যেদিকে চোখ চায় শুধু কাঁথা তোয়ালে থান মোড়ানো সদ্যজাতদের নিথর দেহ, তাদের কোলে নিয়ে স্বজনদের বুক ফাটা হাহাকার। গর্ত খুঁড়ে চলেছে ডোমেরা একের পর এক। রামপুরহাট, বাতাইল, খানপুর, বেলিয়া এই সমস্ত জায়গা জুড়ে গত দুদিনে একসাথে ৩২টি শিশু হারিয়েছে ৩২টি পরিবার। তার বেশিরভাগই মৃত জন্মেছে, কিছু জন্মেই মারা গেছে। এদের অধিকাংশই এসেছে তারাপীঠ মহাশ্মশানে ছোট্ট শরীরগুলোকে শেষ বিদায় জানাতে। দেহগুলোর দিকে তাকানো যায় না। একরত্তি মুখ, খুদে খুদে হাত পা, নিথর কাঠ। পুলিশ, চিকিৎসক, প্রশাসন সব নীরব অন্ধকারে। না কারোর কাছে কোনো সদুত্তর আছে,
আর না আছে ব্যাখ্যা। আজ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তারাপীঠ ছেড়ে পালানোর হিড়িক লেগে গেছে পর্যটকদের মধ্যে। কেউ ভাবছে রোগ ছড়িয়েছে, আবার কেউ ভাবছে দেবীর অভিশাপ। শুধু সেই ছাই মাখা অর্ধনগ্ন সাধু শ্মশানের মাঝামাঝি বসে কি যেন বিড়বিড় করে চলেছে। শালাকে আগে কুড়তে গলা ছিঁড়ে মেরে দিলে হতো। কি ভুল করে ফেললাম হে ঈশ্বর, কি ভুল করে ফেললাম। সঙ্গীতা মাকে নিয়ে উজ্জয়ন চলে গেছে গতকাল। দোয়েল এই কদিন স্কুল গেছে বটে, তবে এই 3 শহরের ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। সেদিন রাতে সঙ্গীতাকে সে যে অবস্থায় দেখেছে তা কল্পনা করতে এখনও কষ্ট হয়। তার দিদি মৃত শিশু প্রসব করেছে এই কথা সঙ্গীতার মাকে জানিয়েছিল দোয়েল নিজে। ভদ্রমহিলা তাৎক্ষণিক কোনো বিস্ফোরক কষ্টের বহিঃপ্রকাশ করেননি ঠিকই, কিন্তু সেই রাতেই ওনার সুগার প্রায় বেড়ে মড়মড় অবস্থা হয়ে যায়। ভাগ্যিস দোয়েল সেই রাতে সঙ্গীতার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, না হলে বেচারি অত রাতে একা কি করত। বৃষ্টি পড়ছে বাইরে। দোয়েলের সর্বক্ষণের সঙ্গী হলো বই। উত্তরের জানালাটার তলায় একটা পুরনো সোফা রয়েছে, যার ওপর ডাই করা বই আর কাপড় জামার স্তূপ। তার পাশে একটুখানি খালি জায়গায় দোয়েল পিঠে কুশন দিয়ে কুঁকড়ে বসে বই পড়তে ভালোবাসে। আজ কেন জানি না মন বসছে না বইয়ের পাতায়। ঘরের কোণার ছোট্ট টাইম পিসটা মিহি আওয়াজে জানিয়ে দিল রাত 11টা বেজে গেছে। অনামিকা এমনিতেই সারাদিন পর ফ্ল্যাটে ফেরে প্রায় 10:30টায়। সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বইটা পাশে রাখলো দোয়েল। অত্রির সাথে সেদিন দেখা হওয়ার পর থেকে আর কথা হয়নি তার। মনটা আজ একদম ভালো নেই। দোয়েল লিখল, আলাদিন কি এখন ঘুমের দেশে? কয়েক মিনিট লাগলো মেসেজটা সিন হতে। জেগে আছে অত্রি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, উত্তর এলো না। এটা কেমন হলো? অত্রি কি ঘুমের ঘোরে মেসেজ দেখছে? দ্বিতীয় মেসেজটা করার আগে দোয়েল দুবার ভাবল, বাড়াবাড়ি করে ফেলছে না তো সে? না, আর একটা মেসেজ পাঠাবে সে। উত্তর না এলে আর বিরক্ত করবে না অত্রিকে। দোয়েল লিখল, বেশ, কাল কথা হবে। মেসেজ ডেলিভার হওয়ার প্রায় সাথে সাথেই সিন হল। না, দিব্যি জেগে আছে অত্রি। সম্ভবত লেখালেখি করছে, কিন্তু তা করলে তো মেসেজ দেখতে একটু সময় লাগার কথা। সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে যখন, তখন নিশ্চয়ই সে ফোন ঘাঁটছে। সে কি অন্য কারোর সাথে কথা বলছে? একটু অদ্ভুত লাগলো ভাবতে দোয়েল। বারে বললেই বা, দোয়েলের তাতে অস্বস্তির তো কোনো কারণ থাকতে পারে না। না, আর সে মেসেজ করবে না। নিজেকে এতটা সস্তা সে বানাবে না। বাথরুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিন জুড়ে নাম ফুটে উঠেছে, আলাদিন। কয়েক সেকেন্ড থমকে গেল দোয়েল। অত্রি নিজে থেকে ফোন করেছে তাকে। স্ক্রিনের ওপর আঙুল বুলিয়ে দোয়েল ফোনটা ধরল। একটু উত্তেজনা, একটু ভালো লাগা মেশানো স্বরে বলল, হ্যালো। ওপারে সব চুপচাপ। লাইন কি কেটে গেল? কই না তো। পেছনের হাওয়ার আওয়াজ, ঝিঝির ডাক দিব্যি সব শোনা যাচ্ছে। তাহলে ফোন করে কথা বলছে না কেন অত্রি? এবার কথা এলো নারী কণ্ঠে, ভাই ঘুমিয়ে পড়েছে। দোয়েল কয়েক সেকেন্ড ফোনটা কানেই ধরে রইল। কখন যে লাইন কেটে বিপ বিপ শব্দ হয়ে চলেছে এতক্ষণ খেয়ালই করেনি। অত্রির বোন, সে কি ভাইয়ের ফোন ঘাঁটছিল? আজব মেয়ে তো। আবার ফোন করে এটা স্পষ্টও করে দিল যে দোয়েলের মেসেজগুলো পড়েছে। কত রকম বিকৃত রুচির মানুষ থাকে জগতে। দোয়েল ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়ল। ঘরের পাখাটা আজ কমিয়ে রেখেছে সে। টানা বৃষ্টির ফলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দোয়েলের পায়ের সোজাসুজি তার ড্রেসিং টেবিলটা। আয়নায় জানালার বাইরের গাছপালার ছায়া দেখা যাচ্ছে। ঘুমে চোখ জড়িয়ে আসছে দোয়েলের। বিদ্যুৎ চমকালো বাইরে। জানালার বাইরে ওটা কে? লম্বা টান চেহারা, ঝাঁকড়া চুল, অত্রি না? সে এখানে কি করে এলো? আর তার মুখটা অমন শুকনো লাগছে কেন?
যেন সমস্ত সুখ কেউ চুষে নিয়েছে মন থেকে। কাঁধ ঝুলে গেছে, কোমর ঈষৎ নুয়ে পড়েছে। সে এক দৃষ্টে তাকিয়ে আছে দোয়েলের দিকে, যেন কিছু বলতে চায়। হঠাৎ যেন স্ট্রিট লাইটের আলো কমে এলো। এত কুয়াশা এলো কোথা থেকে? যেন চারিদিক ঝাপসা হয়ে আসছে, তার মধ্যে সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে অত্রি। দোয়েলের মুখ থেকে 1 ইঞ্চিও নড়েনি তার দৃষ্টি। হঠাৎ দোয়েলের নজর গেল অত্রির পেছনে। কেউ দাঁড়িয়ে আছে তার পেছনে। কালো ধোঁয়ার মতো আবছায়া একটা মানুষের অবয়ব। এত বিশাল শরীরটা কার? যেন মুহূর্তে মুহূর্তে আকার বৃদ্ধি পাচ্ছে তার। চেঁচাতে গেল দোয়েল। কেউ যেন বুকের ওপর 1 মণ ওজন চাপিয়ে দিয়েছে। গলা দিয়ে একটুও আওয়াজ বেরোলো না। ছায়াটা আরো এগিয়ে আসছে অত্রির দিকে। দোয়েল প্রাণপণ চেষ্টা করলো চিৎকার করে অত্রিকে সাবধান করার, কিন্তু বৃথা সে চেষ্টা। অত্রির মুখটা হঠাৎ কুঁকড়ে গেল একটা বিশ্রী অভিব্যক্তিতে, যেন ভেতর থেকে নিংড়ে নিচ্ছে কেউ তাকে। ধোঁয়ার মতো দানবীয় শরীরটা আস্তে আস্তে জড়িয়ে ধরছে তাকে। নারকীয় যন্ত্রণায় বেঁকে গেছে অত্রির হাত পা। সে ঝটকা মারছে সেই অপার্থিব শক্তির থেকে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু ধীরে ধীরে তার শরীরটা সেই ধোঁয়ার মতো অন্ধকার অবয়বটির ভেতরে হারিয়ে যেতে লাগলো। দোয়েলের হাত পা যেন আটকে গেল শরীরের সাথে। এ কি দেখছে সে? অবয়বটির মাথার কাছটা যেন কেঁপে উঠল। তারপর ঘাড়ের পেছন থেকে দুদিক দিয়ে বেরিয়ে এলো ধোঁয়ার মতো আরও 2টো মাথা। তারপর সেই 3টে মাথায় অঙ্গারের টুকরোর মতো জ্বলে উঠল 3 জোড়া ধকধকে চোখ। লাফিয়ে উঠল দোয়েল। পুরো ঘর যেন ভূমিকম্পের মতো দুলছে তার। খাটের ছত্রি আঁকড়ে ধরে মিনিট 2 সেইভাবেই বসে রইল দোয়েল। মনে হলো যেন দুলুনিটা কম লাগছে। 2 হাতে কপালের দুদিক চেপে ধরল সে। ধমনীগুলো দিয়ে নিশ্চয়ই রক্ত এত জোরে দৌড়াচ্ছিল যে তার মনে হচ্ছিল গোটা ঘর তুলছে। এ কি দেখল সে? এমন দুঃস্বপ্ন তো আগে দেখেনি কখনো সে। অত্রি, তার কোনো বিপদ হলো না তো? মনে হলো একবার লজ্জা সরিয়ে ফোনটা করেই ফেলে অত্রিকে, কিন্তু পরক্ষণেই সেই পরিকল্পনা ত্যাগ করল। মুখে চোখে জল দিতে গিয়েও দোয়েল বুঝতে পারল মাথাটা তার এখনো টালমাটাল। বাবা মা গতকাল শান্তিপুর গেছে ছোট মাসির শাশুড়িকে দেখতে। তার প্রায় মড়ো অবস্থা। দোয়েল আপাতত বাড়িতে একা। ঘরে ফিরে সে ঠিক করলো কাল অনামিকাকে ফোন করে ডেকে নেবে। একটা তো দিন, মা বাবা না ফেরা পর্যন্ত তাকে নিজের বাড়িতেই রেখে দেবে। বাইরে মেঘের গর্জন এখন একটু কম। 1 ফালি মেঘের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো উঁকি দিচ্ছে। দেখতে দেখতে পূবের আকাশ ফর্সা হয়ে এলো। মেঘের ফালির ভেতর দিয়ে কমলা আভা ফুটে উঠল। ওই আকাশের নিচে বহু দূরে তারাপীঠের মহাশ্মশানে এক বৃদ্ধ ভদ্রলোক আবছা কুয়াশা ঘেরা ভোরের আলোমাখা মহাশ্মশানে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। কিছু যেন খুঁজছেন তিনি। এদিক ওদিক থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া জমাট বেঁধে রয়েছে সদ্য নিভে যাওয়া চিতার ছাইয়ের ওপর। কে পাঠিয়েছে তোকে? হুঙ্কারের মতো প্রশ্নকর্তার স্বর। তার দিকে ফিরে তাকালেন বৃদ্ধ। দ্বারকার জল থেকে 1 ফালি কাপড় পরে হাতে একটা পুরনো কমণ্ডলু নিয়ে উঠে আসছে এক আধ পাগলা দেখতে সাধু। বোঝাই যায় সে স্নান করতে নেমেছিল। বৃদ্ধ বোঝালেন যে তিনি মধ্যপ্রদেশের লোক, তাই বাংলা অত ভালো বোঝেন না। সাধু বাবা ওকে হাতের ইশারায় ডাকলেন। তারপর কয়েক পা হেঁটে গিয়ে একটা প্রকাণ্ড বটগাছের নিচে চট আর প্লাস্টিকের তৈরি একটা ছোট্ট ছাউনির তলায় বসালেন। বৃদ্ধ দেখলেন সাধু বাবার ডেরায় গুচ্ছের বোতল, শেকড় বাকড়, মানুষের আধ পোড়া হাড় আর গোটা 3 মাথার খুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সাধু বাবা হিন্দি মেশানো বাংলায় বললেন,
নাম কেয়া? বৃদ্ধ উত্তর দিলেন, পবন কুমার দ্বিবেদী। তা বাছা আসা হচ্ছে কোথা থেকে? মাধবগড়, উজ্জয়নের কাছে। কয়েক মুহূর্ত থেমে গেলেন সাধু বাবা, মাথা নাড়লেন নিজের মনে, তারপর বললেন, এখানে কাকে খুঁজছিস? দ্বিবেদী মশাই মাথা নিচু করে বললেন, জানি না, শুধু এইটুকু আন্দাজ করেছি কি উজ্জয়নের মতো এখানকার শিশু মৃত্যু কোনো পার্থিব কারণে হচ্ছে না। আমি আচার্য সদাশিব চতুর্বেদীর কাছে দীক্ষা নেওয়া সাধক। উনার থেকে আমি যা শিখেছি তাতে এইটুকু বুঝতে পারছি, পুরী, উজ্জয়ন আর তারাপীঠ এই 3 জায়গার ঘটনা এক সুতোয় বাঁধা। এটা মনে হতেই আমি ঘরে বসে থাকতে পারিনি। ছেলেকে বললাম টিকিট করিয়ে দিতে। আমি কাল রামপুরহাট আসি। সেখানের স্টেশন মাস্টার ভরতপুরার লোক, আমাদের ওখানেই। উনি বললেন পিছলে কিছু দিনে তারাপীঠ के आसेपासे इलाकाয় কোনো জীবিত শিশু জন্মায়নি। উজ্জয়নের ঘটনার সাথে আশ্চর্য মিল। গম্ভীরভাবে দ্বিবেদী মশাইয়ের মুখের দিকে তাকিয়েছিলেন সাধু বাবা। এবার পাশে পড়ে থাকা হাড়ের তৈরি কলকেটায় আগুন ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বললেন, ব্যাস, এই কারণে এত দূর থেকে ছুটে এলি? দ্বিবেদী মশাই খানিকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর গলা নামিয়ে বললেন, কারণ আর একটা আছে। কে? দ্বিবেদী মশাই বলতে আরম্ভ করলেন, আমি মাধবগড়ের কাছে একটা শমশান কালী মন্দিরের নিত্য পূজারী আছি। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। শমশান থেকে বাড়ি ফিরে আমার গুরুদেবের লেখা একটি বহুত পুরানা পুঁথি আমি আমার ঘরে একটা পোটলির মধ্যে খুঁজে পাই। সেই পোটলি বা তার ভিতরকার সামান কিভাবে আমার ঘরে এলো তা বহুত কোশিশ করেও মনে করতে পারলাম না। इसके 3 दिन বাদে এক যুবক সন্ন্যাসী আমার কাছে এলো। ইসে বলল कि সে কনখলের আশ্রম থেকে আমার গুরুদেওর খোঁজে এসেছে। আমি তো শুনে আকাশ থেকে পড়ি। 1 দশক का ऊपर হয়ে গেল আমার গুরুদেওর সাথে সাক্ষাৎ নাই। ওকে খুঁজতে अचानक আমার কাছে কেন? জবাবে যুবক সন্ন্যাসী বলল कि गुरुदेव নাকি আমার এখানে আসবেন বলে কনখলের আশ্রম से यात्रा করিয়েছিলেন। সে নিজে নাকি গুরুদেওকে মাধবগড় तक পৌঁছে দিয়ে গেছে। উনি ফির গেলেন কোথায়? আমি তার থেকে লুকিয়ে গেলাম कि গুরুদেওর পুঁথি আমি আমার বাড়িতে পেয়েছি। আশ্চর্য ঘটনা, जो इंसान हमार बारी আসবেন বলে বেরোলেন তিনি গেলেন কোথায়? और यदि उनी ना ही ऐसे থাকেন फिर वो পুঁথি আমার বাড়িতে পৌঁছলো কিভাবে? এই ভাবতে ভাবতে আমি পুঁথিটা পড়তে আরম্ভ করি। गुरुदेव उतना तंत्र मत सिद्धहस्त ना होलेও ज्योतिर्विद्या और अति प्राकृत तत्व में पंडित छिलेन। एक एक समय समाधिते बोसे करीब 48 घंटा तक लीन हुए থাকতেন। बहुत बार এমন হয়েছে कि समाधि ভাঙার পর উনার রক্তচাপ বেড়ে যেত, শরীর দুর্বল হয়ে পড়তো। আমার দৃঢ় ধারণা উনি জাগতিক স্তর से महाजागतिक स्तर तक নিজের চেতনাকে নিয়ে যেতে পারতেন। আমি বহুতবার জিজ্ঞেস করেছি, परंतु উনি অস্বীকার করে গেছেন। পুথির जिस अध्याय में इसे আমার চোখ আটকালো সেটি অষ্টগ্রহ সমন্বয় নিয়ে লেখা। এমন এক महाजागतिक क्रिया जिस समय सौर्यमंडल की 8 ग्रह एक सरल रेखाएं से पौरे। ज्योतिष और प्रेत चर्चार जन्ने इस समय की महत्व अपरिसीम। गुरुदेव लिखेছেন এই समय नाकी तीनों लोकों में परिगमन सबसे सहज है। अति जागतिक विदेहीरा इस समय एक स्तर से अन्य स्तर में जेते चाहे और ठीक इसी समय
यदि कखनो एकाधिक अशुभ शक्ति अपने स्तर से अभिन्न कारणे उत्तरण व अवतरण घटिए फैले, तभी ठीक जेमन अपकेंद्र बल ग्रहों को एक रेखाए विधे आने, तेमनी कौनो एक अति जागतिक अपकेंद्र बल उसी अपशक्ति देर मिलन घटाए, तारा एक हो जाए और जन्मों होए एमोन एक विभीषिकार जिसका अस्तित्व इस जगत में हाहाकार और सर्वनाश डेके आने। কিছুক্ষণ থামলেন দ্বিবেদী মশাই। লাশ পোড়া গন্ধটা এতক্ষণে নাকে সয়ে গেছে। দূরে নদীর ওপারের জঙ্গল থেকে চিলের ডাক কানে আসছে। লম্বা শ্বাস নিয়ে আবার বলতে লাগলেন দ্বিবেদী মশাই। গুরুদেব লিখেছেন, আদিকালে বহুত পিশাচ উপাসক নিজেদের শয়তানের কাছে উৎসর্গ করতে উদ্যত হয়েছেন। 24 साल पहले एमोनी अष्टग्रह समन्वय হয়েছিল। तभी পুরীতে একটা গোষ্ঠী মাথা চারা দেয়, जिसका मूल उद्देश्य ছিল শয়তানের উপাসনা। সম্ভবতः তারা এই সমন্বয়ের সুযোগ নিয়ে নিজেদের উৎসর্গ করতে চেয়েছিল ई मिलित विभीषिका के सृष्टि करने के लिए, परंतु सफल होनी तारा। तारा ये मिलित विभीषिका के काल्पनिक रूप दे, अपने अंदर की समस्त घृणा सुख आह्लाद तारा उत्सर्ग करिए दे तादेर ए नूतन देवतार उद्देश्य। गुरुदेव निजे हाथे पुतिते एके गेছেন সেই মূর্তি। কদাকার মানুষের বিকৃত বাচ্চার মতো চেহারা, একটার বদলে 3টে মাথা, তাই তো? সাধু বাবা এতক্ষণ চোখ বুজে শুনছিলেন দ্বিবেদী মশাইয়ের কথা। এতক্ষণে হঠাৎ ওনার কথা কেড়ে নিয়ে নিজে বলে উঠলেন। দ্বিবেদী মশাই মুখ হাঁ করে তাকালেন সাধু বাবার দিকে। আপনি কিভাবে? সাধু বাবা কলকের ছাই ঝেড়ে বলতে আরম্ভ করলেন। কয়েকদিন আগে শ্মশানে এক নতুন ভৈরবের আগমন হয়। ভৈরব আর বলি কেমন ভাবে, সালা হারামি, পাকা জোচ্চোর। আমরা যারা দীর্ঘদিন মায়ের নামে শ্মশানে সাধনা করছি, তাদের ওর হাব ভাব চোখে লাগতে আরম্ভ করে। সালা না বুঝতো বাংলা না হিন্দি, হয়তো দক্ষিণের লোক ছিল। একদিন একটা বেওয়ারিশ মরা টেনে তাতেও আদ্যাশক্তির উদযাপন শুরু করে। এই ভয়ানক আচার সম্পন্ন করার ক্ষমতা যে ওর নেই তা আমি ভালোই জানতাম। রাত পোহানোর আগে শালা রক্ত বমি করতে আরম্ভ করে। মরাটা কয়েক ঘন্টার মধ্যে পচে ফুলে ওঠে, আর ও আধমরা হয়ে পড়ে থাকে দিন দুয়েক। উঠে দাঁড়ানোর ক্ষমতা ফিরতেই সে যেন মানুষ থেকে হঠাৎ জানোয়ারে পরিণত হয়। উলঙ্গ হয়ে শ্মশান থেকে বেরিয়ে প্রথমে মন্দিরের বাইরে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে চিৎকার করে দাপাদাপি করে নিজের রাগ ব্যক্ত করতে থাকে। তারপর মন্দিরের দেয়ালে মাথা ঠুকে ঠুকে রক্তারক্তি কাণ্ড করে ফেলে। সেবায়িতরা তাকে তুলে এনে আবার শ্মশানে ফেলে রেখে যায়। সেদিন থেকে তার আচার আচরণ একেবারে বদলে যায়। তার সাধনার ধরন তন্ত্রমতে না হয়ে এমন কিছু উপাচার সে করতে আরম্ভ করে যা আমাদের অজানা। আর ওই তিনমুখী মূর্তি নদীর মাটি দিয়ে বানিয়ে চিতার আগুনে পুড়িয়ে সেটাকে দিন রাত পুজো করতে লাগলো। হাত পোড়া মরার মাংস খুঁজে খুঁজে জ্বলন্ত চিতা থেকে এনে এনে খেতে লাগলো। নিজের দেহ ফালা ফালা করে চিরে রক্ত দিয়ে স্নান করাতো ওই কদাকার মূর্তিটা। শিউরে উঠলেন দ্বিবেদী মশাই। জড়সড় হয়ে বসলেন সাধু বাবার আরও কাছে ঘেঁষে। রথের 2 দিন আগের ঘটনা। মেঘ করেছিল সারাদিন। ওই বিশাল শিমুল গাছটার তলায় ছোট্ট আটচালাটার পাশে ও সারাদিন শুয়ে রইল। মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে কখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, কখনো নিজের ভাষায় মূর্তিটার মুখের দিকে তাকিয়ে কি বলল। সেদিন কোনো এক বাবু শ্মশানের সব ভৈরবকে ভোগ দিয়েছিল। কেউ একজন দয়া করে ওর পাশেও এক পাতা ভোগ নামিয়ে রেখেছিল, ও খায়নি। শেষ রাতের দিকে হঠাৎ গোটা এলাকা কাঁপিয়ে বাজ পড়ল। আমি ভাবলাম বুঝি কানের পর্দা ফেটে গেছে আমার, হয়তো মুচ্ছ গেছিলাম কিছুক্ষণ।
জ্ঞান ফিরতেই দেখি শিমুল গাছটার তলায় আটচালাটার পাশে কিছু একটা দাউ দাউ করে জ্বলছে। বুঝলাম বাজটা ওইখানেই পড়েছে। কাছে যেতেই দেখলাম ওই শালা জ্বলে ছাই হয়ে গেছে ততক্ষণে। দ্বিবেদীমশাই অনুভব করলেন তার গায়ের কুর্তাটা ঘামে ভিজে গেছে। কথাগুলো শুনতে শুনতে কখন যে হাত পা আড়ষ্ট হয়ে গেছে তা খেয়ালই করেননি। আপনি মনে করেন ই ভৈরব নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়? यदि ই মহাজাগতিক अपदेवता সৃষ্টি হয়ে থাকে, ফির তার মিলিত শক্তির একটা হলো এই ভৈরব। দ্বিবেদীমশাই কেটে কেটে প্রশ্নটা করলেন। সাধু বাবা উত্তর দিলেন না। परंतु তাদের সমর্পণের কারণ তো এক হতে হবে। একটা তো এক বা এক জাতীয় ঘেন্না, রাগ, অবিশ্বাস। শয়তানকে কেউ তখনই আপন করে নেয় যখন ভগবানের ওপর তার বিশ্বাস চলে যায়, যখন ভগবানের প্রতি অতি ভালোবাসা ঘুরে তারই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। এই মরণ খেলা শুরু হয়েছে 3টে শহরে। তাদের মধ্যে তারাপীঠে মরেছিল এই হারামজাদা। বাকি 2 শহরের আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ এই একই কারণে নিজেদের আত্মাকে নিবেদন করেছে শয়তানের কাছে। পুরোটাই অষ্টগ্রহ সমন্বয়ের সময়। গায়ে কাঁটা দিয়ে উঠল দ্বিবেদীমশাইয়ের। সব যেন কেমন এক নিখুঁত নারকীয় ধাঁধার মতো খাপে খাপে মিলে যাচ্ছে। 3টে শহর, সম্ভবত 3টে মৃত্যু, ঈশ্বরের প্রতি ঘৃণা, তারপর নিজের আত্মার পৈশাচিক সমর্পণ। 3 মিলে জন্ম নিয়েছে ঘি দো রা। অজি সুই মনোগাতারি বইটার একটা নির্দিষ্ট পৃষ্ঠায় একটা নির্দিষ্ট শব্দের ওপর আঙুল রেখে দোয়েল তাকালো অনামিকার দিকে। অনামিকা স্মার্ট, শহুরে মেয়ে। দোয়েলের থেকে কয়েক বছরের বড় হলেও দেখতে ছোটোখাটো। মনস্তত্ত্ব বিশেষজ্ঞ হিসাবে কিছু পসার হয়েছে ইতিমধ্যেই। সারা সপ্তাহ কলকাতায় থাকে। সপ্তাহান্তে হালি শহরের বাড়িতে ফেরে বাবা মার কাছে। আজ শনিবার। দোয়েলের ডাকে সে আপাতত দোয়েলের বাড়িতে এসে রয়েছে। আজ হালকা রোদ উঠেছে। ঈশান কোণে মেঘ আছে বটে, তবে তা বৃষ্টি হওয়ার মতো নয়। মানে কি শব্দটার? অনামিকা ঝুঁকে পড়ে লালচে হয়ে যাওয়া পৃষ্ঠার দিকে তাকালো। জাপানি ভাষা, বলল দোয়েল। ইংরেজিতে সরাসরি কোনো ট্রান্সলেশন হয় না, তবে ঘিদোরা বলতে এমন কিছুকে বোঝায় যা এক হয়েও একাধিক। অনামিকা কিছুক্ষণ দোয়েলের মুখের দিকে তাকিয়ে বলল, তোর এরকম কেন মনে হচ্ছে যে পৃথিবীতে এর সৃষ্টি হয়েছে? এদিকে দেখ। বলে দোয়েল পাশের পেন স্ট্যান্ড থেকে একটা লাল পেন্সিল দিয়ে একটা পংক্তি দাগিয়ে দিল। Of the many forms associated with this hellish entity, the most recognizable and fearful being a humanoid form with no solid shape. Only it has 3 heads, 3 demonic entities combined to form an entity beyond explanation, beyond comprehension, beyond any kind of vulnerability. আমি ঠিক এমনই কিছু দেখেছিলাম স্বপ্নে। একবার নয়, মাঝরাতে, আবার ভোরে, দুবারই একই স্বপ্ন। বল কিভাবে? দোয়েল নিজের উত্তেজনা চাপার চেষ্টাও করল না। কারণ তুই নিশ্চয়ই এই ব্যাপারে বারবার পড়ে গেছিস। এমন কিছুর ব্যাপারে পড়লে তা মনে গেঁথে যাওয়া স্বাভাবিক, আর তার থেকেই এই দুঃস্বপ্ন। অনামিকা হাত নেড়ে উত্তর দিল। মাথা নাড়ল দোয়েল। কিভাবে সে বোঝাবে অনামিকাকে? এবার দেখ কি বলছে এখানে। None so hateful and destructive could rise from hell because Khidra stands for annihilation of human fertility. It exterminates life at its birth. অর্থাৎ প্রাণ সৃষ্টি হওয়ার আগেই এর প্রকোপে তা বিনষ্ট হয়ে যায়। এই জন্যেই এর থেকে নোংরা, ভয়ানক আর ধ্বংসাত্মক আর কিছু হতে পারে না। দেখ কাগজ খুলে, 3টে জায়গা, একের পর এক মিসক্যারেজ, মৃত সন্তান প্রসব। কত পরিবার রোজ হাহাকারে সামিল হচ্ছে। কত শ্মশানে কত কচি শরীর পোড়ানো হচ্ছে, কবর দেয়া হচ্ছে।
এই সবই আমার মনের ভুল, সব কাকতালীয়। অনামিকা খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, শিশু মৃত্যুর নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কারণ আছে দোয়েল। তা বলে এটা মানতে হবে যে এইসব ভূত প্রেত এসে বাচ্চা মারছে? বিজ্ঞানের পরিধি তত অবধি যতটা মানুষের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতায় কুলায়। যেদিন তার বাইরের কিছু ব্যাখ্যা পেয়ে যায় তখন তা বিজ্ঞানের আওতায় চলে আসে। ততদিন পর্যন্ত সে অলৌকিক হয়েই থাকে, ঠিক যেমন তুই বললি, ভূত প্রেত। অনামিকা হেসে ফেলল। আমরা ঘরে বসে তর্ক ছাড়া এমনিতেও কিছু করতে পারবো না দোয়েল। আর আমরা কি ভাবছি না ভাবছি তাতে সত্যিই কারো কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে অনু। দোয়েল সশব্দে মোটা বইটা কোলের ওপর বন্ধ করল। এত মানুষ থাকতে আমি কেন অত্রিকে দেখলাম? সে দানবের মতো অত্রিকে আঁকড়ে ধরছিল, অত্রি ছটফট করছিল। সব কিছু কাকতালীয় নয় অনু, কিছু তো মানে থাকে, কিছু তো সংকেত দেয়। চোখ কুঁচকে গেল অনামিকার। অত্রিকে? আরে অত্রি সেন, লেখক, আলাদিন ছদ্মনামে লেখে। সোজা হয়ে বসল অনামিকা। তুই তাকে কিভাবে চিনলি? আলাপ হয়েছিল, দেখাও করেছিলাম, বই সই করে দিয়েছিল আমায়। প্রথমবার দেখাতেই কত কথা বলল। ছোটবেলায় বাবার অভাবে ওরা দুই ভাই বোন কত কষ্টে বড়। কি হলো? নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়েছে অনামিকা। কি বলতে চাইছিস? অনামিকাকে ঝাঁঝিয়ে বলল দোয়েল। ওর যমজ বোনের কথা বলেছে, তাই না? ন্যাড়াভাবে বলল অনামিকা। তুই কিভাবে জানলি? উঠে দাঁড়িয়েছে দোয়েল। অনামিকা দোয়েলের কাঁধে আলতো চাপ দিয়ে বসিয়ে দিতে দিতে বলল, ও আমার পেশেন্ট। আজ থেকে নয়, প্রায় বছর দেড়েক। ছোট থেকেই স্কিজোফ্রেনিয়ায় ভুগত, দীর্ঘদিন ওষুধ খেয়েছে। বড় হওয়ার পর তার সাথে আসে ক্লিনিক্যাল ডিপ্রেশন। ওর আদৌ কোনো বোন নেই, কোনো দিন ছিলও না। বাইরে রোদের আলোটা যেন হঠাৎ কমে গেল। একটা দমকা হাওয়ায় দোয়েলের টেবিলের উপর থেকে অত্রি সই করা সমগ্রটা ছিটকে মেঝেতে পড়ল। দোয়েলের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। এ কথা ওর মা নিজে আমায় বলেছেন। ছোটবেলা থেকেই অতিরিক্ত কল্পনাপ্রবণ ছিল, সেই সাথে যোগ হয় একাকিত্ব আর মাইল্ড স্কিজোফ্রেনিয়া। ব্যাস, মনের সাথে যমজ বোন চোখের সামনে বাস্তবের রূপ নেয়। এখন অবশ্য অনেকটাই সুস্থ। দীর্ঘদিন কাউন্সেলিংয়ের পরও মেনে নিয়েছিল যে ওর কোনো বোন নেই। তাহলে তোকে আবার সেই এক কথা বলতে গেল কেন? ও কি তাহলে আমার সামনে অভিনয় করছে? ওর কাছে কি ওর বোন এখনো বাস্তবের অঙ্গ? কয়েক সেকেন্ডের জন্য যেন সব চিন্তা গুম হয়ে গেল দোয়েলের। শুধু বুকের কোণায় একটু চিনচিনে ব্যথা, একটা অদ্ভুত হারিয়ে ফেলার যন্ত্রণা। পরক্ষণেই সোজা হয়ে বসল দোয়েল। না, তুই ভুল অনু। ভুল? অনামিকার চোখ কুঁচকে গেল। হ্যাঁ ভুল, কারণ আমি ওর বোনের গলা শুনেছি ফোনে। কখন? রাতে, সম্ভবত অত্রির ফোন ঘাটছিল ওর বোন। আমি যেই মেসেজগুলো ওকে পাঠাচ্ছিলাম সেগুলো সম্ভবত ওর বোন দেখছিল। তারপর নিজে থেকে আমায় ফোন করেছিল, বলল ভাই ঘুমিয়ে পড়েছে। অনামিকা কিছুক্ষণ তাকিয়ে রইল দোয়েলের মুখের দিকে। দোয়েল তার ছোটবেলার বন্ধু, প্রচণ্ড একগুঁয়ে, প্রচণ্ড স্বাভিমানী, কিন্তু অসম্ভব সরল। রাতের বেলা মেসেজ দেখে নিজেই ফোন করে? দোয়েল, সে তো অত্রির বোন নাও হতে পারে, অন্য কেউ হতে পারে। অনামিকা মোলায়েম গলায় ঠান্ডাভাবে দোয়েলকে বলল। দোয়েল একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল, নিজের মনকে শান্ত করতে লাগলো। পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে হাতের খোলা চুলটাকে আনমনেই বাঁধতে বাঁধতে বলতে লাগলো, ঠিকই, আমি বোকা, খুব বোকা। অনামিকা উঠে এসে দোয়েলের পাশে বসল। দোয়েল মুখ তুলে তাকালো না অনামিকার দিকে। আমি চাই না আমায় নিয়ে তোর মনে কোনো অবিশ্বাস জন্মাক, বলে অনামিকা পাশ থেকে নিজের ফোনটা তুলে কোনো একটা নম্বর ডায়াল করল। কাকে করছিস? অত্রিকে। আমি ওর সাথে কথা বলবো না। দোয়েল বিরক্ত মুখে বলল, তোকে বলতে হবে না,
যা বলার আমি বলবো, স্পিকার অন রেখে। তুই শুধু শুনে যাবি। প্রথম দুবার ফোন লাগলোই না। তৃতীয়বার যান্ত্রিক কণ্ঠস্বর জানান দিল অত্রির ফোন বন্ধ করা হয়েছে। অনামিকা ফোনটা নামিয়ে এনে একটা দ্বিতীয় নম্বর ধরল। আবার কাকে করছিস? দোয়েল ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল। অত্রির মাকে। স্পিকার অন করে ফোনটা মুখের সামনে নিয়ে এসে বলল অনামিকা। অনেকক্ষণ ফোন বাজার পর একটা গম্ভীর নারীকণ্ঠ ফোন তুলল। বলুন ডাক্তার ম্যাডাম। নমস্কার মিসেস সেন, অত্রির সাথে একটু কথা বলার দরকার ছিল। ও কি বাড়িতে আছে? না ম্যাডাম, ও তো আজ ভোরে বেরিয়ে গেছে। বললো নতুন গল্প শুরু করার আগে একবার পুজো দেওয়া দরকার, তাই পুজো দিতে গেছে। কোথায়? তারাপীঠ। শব্দটা উচ্চারণের সাথে সাথে দোয়েল প্রায় লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল। বাঁ হাতে মেঝেতে পড়ে থাকা অত্রির লেখা বইটা তুলে বলল, আমি বলেছিলাম সব কিছু তুই বুঝিস না অনু, সব তোরা বুঝিস না, কেউ বোঝে না। বোঝে শুধু সে যে অনুভব করতে পারে। আমি পেরেছি, কিছু একটা ঘটছে যা আমাদের বোঝার বাইরে। কান পেতে শোন, এতগুলো মায়ের বুক ফাটা কান্না, সবাই সব বোঝে না, কারণ এটাই জগতের নিয়ম। যদি আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা না থাকতো তাহলে অত্রি তারাপীঠ যাবে কেন? তুই এখনো কাকতালীয়র সুতো জুড়তে থাক। আমি নিজের মনকে মিথ্যে বোঝানোর রাস্তায় আর হাঁটবো না। দোয়েল হ্যাচকা টান মেরে আলমারির ওপর থেকে একটা ছোট ব্যাগ নামালো। তারপর আলমারি খুলে তাতে জামা কাপড় ভরতে লাগলো। কি পাগলামো করছিস? কোথায় যাচ্ছিস? অনামিকা দোয়েলের হাত ধরে হ্যাচকা টান মারল। আজ নয় অনু, আজ এই পাগলামোটাই বজায় থাক। এত মানুষ থাকতে আমি কেন দেখলাম ওকে একাধিকবার? ও বিপদে পড়বে অনু। এত মন্দির থাকতে ওকে তারাপীঠেই যেতে হলো, তাও এমন সময়। আমায় যেতে হবে, আমি ছাড়া কেউ জানে না কি হতে পারে ওর সাথে। অনামিকা এবার গলা চড়িয়ে বলে উঠল, মাত্র একদিনের পরিচয় তোর সাথে, তার জন্য এত বড় বিপদ ঘাড়ে নিবি? কে হয় ও তোর? দোয়েল সশব্দে ব্যাগের ডালাটা বন্ধ করে অনামিকার দিকে ঘুরল। অনামিকা দোয়েলের চোয়াল এত শক্ত হতে কোনোদিন দেখেনি। আমার কেউ হয় না, কিন্তু তোর তো পেশেন্ট। ঠিক যেমন ওই মরা বাচ্চাগুলোও আমার কেউ হয় না। একটু আগে তুই ব্যাখ্যা চাইছিলিস না, যেমন এই মৃতদেহগুলোর কোনো ব্যাখ্যা হয় না, তেমনই কিছু সম্পর্কও জন্মায় শব্দের আড়ালে, বইয়ের পাতার গন্ধে, রাত জাগার আবেগে। সেগুলোরও কোনো ব্যাখ্যা হয় না। অত্রি সেনের জন্য আমি কিছু করতে পারবো কি না জানি না, কিন্তু সব জেনেও যদি আমার আলাদিনকে আমি বেঘরে মরতে দিই, তাহলে সারা জীবন নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাব। আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে যখন পরদিন রামপুরহাট স্টেশনে দোয়েল নামল, তখন বেলা গড়িয়ে গেছে। অনামিকা বন্ধুর শত বিরোধ করুক, কিন্তু দোয়েলকে সে নিজের ছোট বোনের চেয়েও বেশি ভালোবাসে। তার প্রমাণ, দোয়েলকে শত বারণ করেও সে তাকে একা ছাড়েনি। বিপজ্জনক হতে পারে বুঝেও দোয়েলের সাথে এসেছে। দুজনে স্টেশনের বাইরে এসে দেখল চারদিক শুনশান। একে ট্রেনটা রাস্তায় বেশ দেরি করেছে, তার ওপর এই মারাত্মক দুর্যোগ। তারাপীঠে সাধারণত সপ্তাহান্তে ভিড় হয়। আজ সোমবার, সন্ধ্যার ট্রেনে এমনিতেই যাত্রীর সংখ্যা কম, তার ওপর চারিদিক ঝাপসা করে দেওয়া বৃষ্টি। প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে একটা অটো পেল ওরা। রামপুরহাট থেকে তারাপীঠের রাস্তা এমনি সময়ে 40 মিনিট লাগলেও এই দুর্যোগের মধ্যে হাইওয়ে ছাড়িয়ে গ্রামের রাস্তায় নামতেই সময় লাগলো প্রায় 1 ঘন্টা। তার কারণ, বৃষ্টির জন্য হাইওয়েতে সৃষ্টি হওয়া বড় গাড়ির লম্বা জ্যাম। দুদিকের ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চওড়া রাস্তা চলে গেছে অন্ধকারের বুক চিরে। এখানে কিভাবে খুঁজে পাবে অত্রিকে? অনামিকা অটোর একদিকে নিজের ছাতাটা খুলে ধরে ছাট আটকানোর মরিয়া চেষ্টা করতে করতে জিজ্ঞেস করল। দোয়েল মাথা নাড়ল। সে সত্যিই জানে না। 2-1 বার যে তার অনুশোচনা হয়নি তা নয়,
কিন্তু একবার মনস্থির করে তারপর পিছিয়ে যাওয়াটা দোয়েলের ধাতে নেই, কোনোদিন ছিলও না। হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে অটোটা রাস্তার ধারে কেতরে দাঁড়িয়ে গেল। ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে একটা বিকট নিস্তব্ধতা ঘিরে ধরল তিনজনকে। ড্রাইভার নেমে গাড়ির পেছন দিকটা দেখে এসে বলল, রাস্তার পিচের চাঙড় উঠে থাকায় তাতে বাড়ি খেয়ে পেছনের অ্যাক্সেল ভেঙে গেছে। বিশাল জনমানবহীন প্রান্তরে একটা অকেজো বাহনের সাথে আটকে গেল ওরা তিনজন। মেঘের গর্জন আর ব্যাঙের ডাক ছাড়া দূর দূর অবধি কোনো গাড়ির শব্দ কানে এলো না দোয়েলের। সন্ধে গুজরে রাত নামল বৃষ্টি ভেজা প্রান্তরে। দোয়েল আর অনামিকা চুপ করে বসে রইল অটোর ভেতরে। ড্রাইভারটা নিতান্তই ভদ্র, একা একাই বৃষ্টিতে ভিজে রাস্তার দুদিকে হেঁটে এসে জানালো, না রামপুরহাটের দিকে না তারাপীঠের দিকে কোনো গাড়ি তার চোখে পড়ছে না। ওই সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে দিদি ভাই, আপনারা গাড়িতে কতক্ষণ বসে থাকবেন? চলুন আমি কথা বলে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে একটু বসুন, রাস্তার দিকে নজর রাখুন, নিশ্চয়ই গাড়ি পেয়ে যাবেন। আমি হাঁটতে হাঁটতে দেখি হাইওয়ের ধারের ওই গ্যারেজটায় পৌঁছাতে পারি কিনা। দুই বন্ধুর তখন অন্য কোনো উপায় ভাবার অবস্থা ছিল না। অগত্যা দুজনে নিজেদের ব্যাগপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো রাস্তার ধারে আলের ওপর দিয়ে মাঠের মাঝখানে দাঁড়ানো ছোট্ট কুঁড়ে ঘরটার দুয়ারে। বীরভূমের সাবেকি আটচালা কোঠার মেঠো বারান্দায় টিমটিম করে একমাত্র একটা লণ্ঠন জ্বলছে। দেখলেই বোঝা যায় পরিবারটির জীর্ণ দশা। গৃহস্বামী একজন নুয়ে পড়া প্রৌঢ় ভদ্রলোক। ড্রাইভার গিয়ে তার সাথে কয়েক মিনিট কথা বলে ফেরত এসে বলল, খুড়োকে আমি বলে দিয়েছি আপনারা বারান্দায় অপেক্ষা করুন, আমি তো শহরের দিকেই যাচ্ছি, কোনো গাড়ি আসতে দেখলে পাঠিয়ে দেব। খুড়ো ভদ্রলোকটিকে দেখে মনে হলো নিতান্ত বিপদে পড়েছেন, আবার মানবিকতার খাতিরে কিছু বলতেও পারছেন না। অনামিকা বোধহয় তার অবস্থা বুঝে বলেই ফেলল, আমরা বেশিক্ষণ থাকবো না, বুঝতেই পারছেন, একে রাত, তার উপর এরকম আবহাওয়া। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না না, তা নয়, আপনারা বিপদে পড়ে আমার বাড়ির দুদণ্ড বসবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আসলে দিদিভাই, আমার মেয়েটার শরীর ভালো নেই, জামাইয়ের আজ আসার কথা ছিল, তা সে বোধহয় বাদলার কারণে আজিমগঞ্জেই আটকে পড়েছে। আমি একা বুড়ো মানুষ, কি করব ঠাও করতে পারছি না। আর এদিকে এই দুর্যোগের রাতে। কি হয়েছে মেয়ের? অনামিকা জিজ্ঞেস করল। এই 8 মাস চলছে গো দিদি, আজ সকাল থেকে সে বিছানা থেকে উঠতেই পারছে না। এদিকে রাত হয়ে গেছে, আশেপাশে কোনো মেয়ে মানুষও নেই যে ডাকি। এদিকে চারিদিকে শুনছি নাকি বাচ্চা মারা যাচ্ছে। আমার যে বড় ভয় করছে গো দিদি। দোয়েল আর অনামিকা কাঁধের ব্যাগ দাওয়ায় রেখে পাশের ঘরে ঢুকল। কেরোসিনের কুপির আলোয় তারা দেখল একটা ঝড়ঝড়ে চৌকির ওপর বছর 22-এর একটা মেয়ে শুয়ে কাতরাচ্ছে আর জোরে জোরে শ্বাস টানছে। শি ইজ ইন লেবার পেইন। অনামিকার মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা। সবচেয়ে কাছাকাছির হাসপাতাল কোথায় আছে? ভদ্রলোক বললেন, সেই তারাপীঠ। অনামিকা মেয়েটির পাশে বসে গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দোয়েল, রাস্তায় যা, দেখ কিছু পাস কিনা, যেভাবেই হোক পৌঁছতেই হবে। দোয়েল উঠোন পেরিয়ে এক ছুটে রাস্তায় এসে দাঁড়ালো। অন্ধকার হয়ে গেছে দুদিকের মাঠ, দূরে হাইওয়ের আলো দেখা যাচ্ছে বটে, কিন্তু তাও এখান থেকে কম করে 2 কিলোমিটার। রাস্তার একপাশে খারাপ হয়ে যাওয়া অটোটা পড়ে রয়েছে। নিজেকে বড্ড অসহায় লাগলো দোয়েলের। হাতে ধরা মোবাইলটা জ্বালিয়ে একবার এদিক ওদিক দেখে নিল দোয়েল। না, কোথাও কিচ্ছু নেই। একটা ঝাঁকড়া বটগাছের তলায় এসে দাঁড়ালো সে। ঘাড়ের কাছে একটা হালকা যন্ত্রণা, বোধহয় অটোটা ঝটকা মারার সময় খিঁচ লেগেছে। সে মনে মনে জানে বাচ্চাটা হয়তো বাঁচবে না, কিন্তু হাসপাতালে পৌঁছাতে না পারলে মাকেও যে বাঁচানো যাবে না। হঠাৎ বৃষ্টির আওয়াজ ছাপিয়ে একটা শব্দ ফালা করে দিল দোয়েলের চিন্তার জাল।
ব্রেকের আওয়াজ। দোয়েল মুখ তুলে তাকাতেই দেখে একটা ট্রেকার সামনে এসে দাঁড়িয়েছে। দোয়েল তুলে ধরল মোবাইলের আলো। গাড়ির অন্ধকার ভেতরটা থেকে নেমে এলো লম্বা ঝাঁকড়া চুলের এক মূর্তি। দোয়েলের হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। অত্রি? এক মুহূর্তের জন্য এক উজ্জ্বল হাসি ঝলকে উঠল অত্রির ঠোঁটে। দোয়েল যেন ধরে প্রাণ ফিরে পেল। তুমি এখানে? কি ব্যাপার? অত্রি প্রশ্নটা করল বটে, কিন্তু তাকে দেখে মোটেও মনে হলো না সে দোয়েলকে দেখে অবাক হয়েছে। পুজো দেওয়ার ছিল। দোয়েল অত্রির মুখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলল। অত্রি আবার হাসল, সেই অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়া হাসি। তুমি কোনো দিন লেখক হতে পারবে না, একদম মিথ্যে বলতে শেখনি। দমকা হাওয়ায় গাছের পাতার জল ঝরে পড়ল দুজনের ওপর। দোয়েল, অনামিকা, অত্রি সেই প্রৌঢ় ভদ্রলোক আর তার মেয়েকে নিয়ে যখন বামাচরণ সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছল, তখন বৃষ্টিটা একটু ধরেছে। তারাপীঠের সড়ক সব শুনশান, একটা কুকুরও কোথাও চোখে পড়ছে না। মেয়েটিকে প্রসূতি বিভাগে ঢোকানোর সময় একজন সিস্টার বলেই বসলেন, এখানে তো কেউ বাচ্চা হওয়ার জন্য আর আসে না, বাচ্চাটাকে তো এমনিই রাখা যাবে না, মাকে বাঁচানোরই চেষ্টা করা হবে। অনামিকা ঘুরে মুখ ঝামটা মারতে যাচ্ছিল। দোয়েল তার কাঁধে হাত রাখতে অনামিকা চেপে গেল। ভাগ্যিস অত্রি ভদ্রলোককে নিয়ে বাইরে ছিলেন, তাই উনি শুনতে পাননি। অনামিকা রয়ে গেল প্রসূতি বিভাগের বাইরে। দোয়েল বাইরে এসে দাঁড়ালো অত্রির পাশে। ভদ্রলোককে ভেতরের বেঞ্চে বসিয়ে অত্রি আর দোয়েল খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো। কিভাবে খুঁজে পেলে আমায়? রামপুরহাট থেকে ফিরছিলাম, দেখলাম তুমি গাছতলায় দাঁড়িয়ে আছো। অনামিকাকে চেনো তুমি? অত্রি একটু থেমে উত্তর দিল, হ্যাঁ, আমার একটা অসুবিধার কারণে ওনার কাছে যাই আমি। উনি বেশ ভালো কাউন্সিলর, উপকার পেয়েছি। উনি কি আমার ব্যাপারে আর কিছু বলেছেন তোমায়? ঘাড় নেড়ে না বোঝালো দোয়েল। তারপর খানিকক্ষণ চুপ থেকে বলল, সেদিন রাতে তোমায় মেসেজ পাঠিয়েছিলাম, তোমার বোন ফোন করেছিল। সে কি করে জানলো আমি তোমায় মেসেজ করেছি? অত্রি উত্তর দিল না। দোয়েল অধৈর্য হয়ে উঠল। একটু অভিমানের সুরেই বলল, এত রহস্য তোমায় ঘিরে, মুখে কিচ্ছু বলো না, এত চাপা কেন? ঘাড় নাড়ল অত্রি। সেই জন্যই তো গল্প লিখি, যাতে মুখে বলার অস্বস্তিটা না থাকে। দোয়েল হেসে ফেলল কথাটা শুনে। মেঘলা আকাশের চাঁদোয়ার ফাঁকে দুটো তারা জ্বলে উঠল। দোয়েল হঠাৎ গম্ভীর হয়ে বলল, কিন্তু তোমায় এখান থেকে চলে যেতে হবে অত্রি, বিপদ হতে পারে তোমার। অত্রির চোখ কুঁচকে গেল। কিভাবে জানলে? দোয়েল আগের রাতের স্বপ্নের কথা বলল অত্রিকে। অত্রির অভিব্যক্তি দেখে বোঝা গেল না সে ঠিক কী ভাবছে। শুধু দোয়েলের কথা শেষ হওয়ার পর ছোট্ট হাসি দিয়ে বলল, সেই জন্য আমায় বাঁচাতে এত দূর ছুটে এলে? মুখে কিচ্ছু বলো না, এত চাপা কেন? দোয়েল অত্রির দিকে না তাকিয়েই হেসে উত্তর দিল, সঙ্গদোষ। হেসে ফেলল অত্রি, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, কি বলল ভেতরে? বলল বাচ্চাটাকে বাঁচানো যাবে না, এই জন্যই এখানে আর কেউ প্রসবের জন্য আসে না। হঠাৎ গম্ভীর হয়ে গেল অত্রির মুখ। ভেতরে যাও দোয়েল, আমায় এবার যেতে হবে। বলে অত্রি হাঁটা লাগালো বাইরের ফটকের দিকে। কোথায় যাচ্ছ? বলে পিছু নিল দোয়েল। যেখানে যাচ্ছি সেখানে তোমায় নিয়ে যাওয়া সম্ভব নয়, ভেতরে যাও তুমি। না, আমায় জানতে হবে কেন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি। কি বিপদ হবে তোমার? তুমি এখানে পুজো দিতে আসোনি, তোমার তো নিজের কোনো বোনও নেই। আমায় জানতে হবে এতটা ঝাপসা যার জীবন, তার সাথে আমি কিভাবে এতটা জড়িয়ে গেলাম যে তার বিপদ সংকেত আমি পেতে লাগলাম। দাঁড়িয়ে গেল অত্রি, পেছন ফিরল। অসহায়তা আর দৃঢ়তার এমন মিশেল দোয়েল কারোর অভিব্যক্তিতে এর আগে দেখেনি। দাঁড়িয়ে গেল দোয়েল, নিজের হতাশা না চেপে রেখে অত্রির চোখের দিকে তাকিয়ে কাতর স্বরে প্রশ্ন করল, কে তুমি? অত্রি উত্তর দিল না।
সেই মুখ দৃঢ় থেকে ধীরে ধীরে করুণ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অত্রি শুধু বলল, এসো আমার সাথে। ঘুটঘুটে অন্ধকার তারাপীঠ মহাশ্মশানের বিরাট বিরাট গাছগুলি থেকে থেকে জ্বলে উঠছে বিদ্যুতের চমকে। পায়ের তলায় প্যাচ প্যাচে কাদা, পচা মাংসের গন্ধ আর ব্যাঙের ডাক। দোয়েলের শরীর শিরশিরিয়ে উঠল। বৃষ্টি এখন নেই। কোনো কোনো গাছের তলায় ছোট ছোট ছাউনিতে টিম টিম করে আলো জ্বলছে। সব কটা তান্ত্রিকদের আখড়া। চুলটা বাঁধো দোয়েল। অত্রির গম্ভীর গলার ফরমানে দোয়েলের খেয়াল হলো সে খোলা চুলে শ্মশানে ঢুকেছে। ঝটপট বেঁধে নিল সে। ওদিকে দেখো। অত্রি আঙুল দিয়ে দেখালো সারি সারি মাটির ঢিবির দিকে। ওরা ঘুমিয়ে আছে ভেতরে, যারা চোখ খুলে কখনো পৃথিবীর আলো দেখারই সুযোগ পায়নি। দোয়েলের বুকের ভেতরটা জমে হিম হয়ে গেল। কষ্ট আর ভয় একসাথে যেন গলাটা শুকিয়ে দিল তার। তিনটে পুণ্যভূমি থেকে নরকের আগুনে ঝাঁপ দিয়েছে 3 শয়তান, আর তাতেই সৃষ্টি হয়েছে এমন এক দানব যে মেতেছে এই ভয়ানক ধ্বংসলীলায়। অত্রি কথাগুলো যেন ঘোরের মধ্যে বলে গেল। দোয়েলের চোখ বড় বড় হয়ে গেল। মনের মধ্যে একটাই শব্দ ঘুরে ফিরে আসতে লাগলো, গিদরা। যেখান থেকে তাদের উৎপত্তি হয়েছে সেখানে আর কোনো দিন নতুন মনুষ্য প্রাণের সৃষ্টি হবে না। বলে থামল অত্রি। দোয়েল যেন বোবা হয়ে গেছে। তার মনের সমস্ত প্রশ্ন যেন মনেই হারিয়ে গেছে। তুমি কখনো ভ্যানিশিং টুইনের ব্যাপারে শুনেছ? দোয়েল ঘাড় নাড়ল। বলতে আরম্ভ করল অত্রি। এমন এক অবস্থা যখন মায়ের গর্ভে যমজ বাচ্চার একজন বিলীন হয়ে যায়। সৃষ্টির 3 বিস্তার। যেমন নরকের কিছু জীব পৃথিবীতে উত্তরণ ঘটিয়ে ফেলে পাপ ছড়ানোর জন্য, তেমনি উত্তম লোকের এমন কিছু শক্তি থাকে যাদের মনুষ্যলোকে জন্ম নিতে হয়। এই মৃত্যুলোক থেকে তাদের মুক্তির একমাত্র উপায় আত্মবলিদান। মানুষের ওপর বিস্তার করা এই অপশক্তিদের পাপ মোচনের স্বার্থে এমনই এক উত্তম জাতি হলো কিন্নর, যারা অনন্তকাল ধরে পৃথিবীতে জন্মে চলেছে। আমি জন্মেছিলাম মানুষের গর্ভে, কিন্তু আমার বাবা ছিল কিন্নরদের একজন। আমরা একাধারে পুরুষ, একাধারে নারী। কিন্তু মনুষ্যজনিতে জন্মাবার কারণে আমি প্রথমে বুঝিনি একজন কিন্নরের জন্ম হয় মায়ের গর্ভে পুরুষ এবং নারী ভ্রূণ সম্মিলিত হয়ে। আমিই আমার বোন, আমিই আমার ভাই, আমার মধ্যেই তার অস্তিত্ব, তার মধ্যেই আমার। ভিজে গায়ে দোয়েলের শরীর যেন জমে গেল। এসব কি শুনছে সে? ছোটবেলায় বুঝতাম না। এই দ্বিতীয় সত্তাকে মনে মনে রক্ত মাংসের বানিয়ে ফেলেছিলাম। মা ভাবলো আমি অসুস্থ। বড় হতে হতে বুঝলাম আমি আলাদা। তারপর একদিন দেখা হলো বাবার সাথে, সবার অলক্ষ্যে। জানলাম সব, কিন্তু মায়ের বিশ্বাস ভাঙতে চাইনি। তাই নিয়মিত তোমার বন্ধুকে দেখিয়ে গেছি। স্বভাব মতোই তোমাকেও বলে ফেলেছিলাম বোনের কথা। হাওয়ার তাপমাত্রা যেন মিনিটে মিনিটে কমছে। দোয়েল এতক্ষণে মুখ খুলল। তাহলে আমি তোমার স্বপ্ন দেখলাম কিভাবে? কিন্নরদের একমাত্র ক্ষমতা আমরা বিদেহীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। তারাও আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। কিন্তু আমাদের একমাত্র দুর্বলতা, আমরা তার কাছেই নিজের নিশান ছেড়ে আসি যাদের প্রতি আমাদের টান পড়ে যায়। যেমন দুরাত্মার সংস্পর্শে এলে তার প্রভাব পড়ে যায় কোনো দুর্বল রাশির মানুষের ওপর, তেমনি আমাদের সত্তার অংশও আটকে যায় তার সাথে, যার প্রতি আমরা দুর্বল। অত্রি এগিয়ে এলো দোয়েলের দিকে। ভিজে কাঁধে হাত রাখল তার। তারপর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে পা রাখার সাথে সাথেই আমি বুঝতে পেরেছিলাম, তাই নিজেই গিয়েছিলাম তোমায় নিরাপদে ফিরিয়ে আনতে। আমি এখানে তোমায় আনতে চাইনি দোয়েল। দোয়েল চেপে ধরল অত্রির হাত। তারপর ফিসফিসে গলায় বলল, চলো চলো চলে যাই এখান থেকে। অত্রি এক পা পিছিয়ে এসে দোয়েলের হাতটা ছাড়িয়ে নিল। তারপর হঠাৎ গলা চড়িয়ে বলল, তোমাদের জগৎ আমার জায়গা নয় দোয়েল। আজ সুযোগ এসেছে নিজের উত্তরণ ঘটানোর। কাল ভোরের আগে অষ্টগ্রহ সমন্বয় কেটে যাবে, তখন আমার মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। আজ সুযোগ এসেছে এতগুলো কচি প্রাণের মৃত্যুর বদলা নেওয়ার।
না না, যেও না, যেও না। দোয়েল চিৎকার করে অত্রিকে ধরতে যাওয়ার আগেই চোখ ধাঁধানো আলো প্রায় অন্ধ করে দিল দোয়েল। দোয়েল ছিটকে সরে আসার সাথে সাথে দেখল অত্রি নিচু হয়ে হাত রেখেছে প্রকাণ্ড শিমুল গাছের গোড়ায় ছোট্ট আটচালা মন্দিরটার বেদিতে। সাথে সাথে অত্রির অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন বিদ্যুৎ বিচ্ছুরণ হতে লাগলো, আর সেই ছোট্ট আধপোড়া আটচালা মন্দিরটা লাল আভায় জ্বলে উঠল। হঠাৎ দিক বিদিক পাল্টে গেল, কানে তালা লেগে যাওয়ার মতো গর্জন শুরু হলো মেঘের মধ্যে। দোয়েল কানে হাত দিয়ে বসে পড়ল ভিজে মাটির ওপরেই। মাটি যেন কাঁপতে শুরু করেছে দোয়েলের পায়ের তলায়, নাকি মাথা ঘুরছে তার। বিদ্যুতের ঝলকে সাদা করে দিচ্ছে বারবার অন্ধকার শ্মশানকে। অত্রি একইভাবে হাত রেখে রয়েছে বেদির উপর। সমস্ত ছাউনি থেকে তান্ত্রিকরা বেরিয়ে পড়েছে ওই চোখ ধাঁধানো আলোর বিচ্ছুরণ দেখে। এবার ঝড় শুরু হলো, এমন হাওয়া যেন শ্মশানের সব গাছ উপড়ে ফেলে দেবে। কি করবে? পালিয়ে যাবে দোয়েল? কথাটা মনে হতেই সারা আকাশ জুড়ে চতুর্দিকে বিজলির ঝলক খেলে যেতে লাগলো। তারাপীঠ মহাশ্মশানে প্রলয় ঘটিয়ে দেওয়ার মতো তুফান শুরু হয়ে গেল। দোয়েল মুখ তুলে আকাশের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ডটা থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। শ্মশানের গাছপালার ওপর দিয়ে কালো মেঘের আড়ালে আকাশের ওপর ফুটে উঠেছে এক বিভীষিকাময় মূর্তি। বিদ্যুতের ঝলকে ধোঁয়ার মতো মেঘের ফাঁক দিয়ে বেরোলো তিনটে মাথা, তারপরেই কান ফাটানো গর্জন। শিমুল গাছটার ওপর আলোর ঝলকের সাথে বাজ পড়ে গাছের মগডালে আগুন লেগে গেল। পালাও দোয়েল, পালাও! অত্রি দোয়েলের উদ্দেশ্যে চিৎকার করে উঠল। দোয়েল হামাগুড়ি দিয়ে কয়েক পা সরে এলো বটে, কিন্তু পালানোর মতো অবস্থা তার নেই। তার হাত পা যেন অবশ হয়ে গেছে। জাগতিক সব কিছু ভুলে দোয়েল যেন কাঠের পুতুলের মতো এই মহাজাগতিক সংঘাতের নির্বাক শ্রোতা মাত্র। তুই ঠিক। একা পারবো না আমি। তোর ক্ষমতা আমার থেকে অনেক বেশি। আমি পারবো না একা। বিড়বিড় করে বলে উঠল অত্রি। তারপর খানিকটা থেমে লম্বা শ্বাস টেনে বলল, আয় অশ্মি, আয়। হঠাৎ অত্রির শরীরের আলোর বিচ্ছুরণ কমে গেল। কিন্তু এ কি হচ্ছে চোখের সামনে? অত্রির কোমর হঠাৎ নুয়ে পড়ল। মাথার চুল লম্বা হতে হতে প্রায় কোমর অবধি পৌঁছে গেল। হাত পা সব কিছুর গঠন বদল হতে হতে যেই মানুষটা নুয়ে পড়া অবস্থা থেকে উঠে দাঁড়ালো, তাকে দেখতে প্রায় অত্রিরই মতন, কিন্তু সে নারী। বিস্ময়ে হতবাক হয়ে গেল দোয়েল। মেঘের গর্জন যেন একটু কমল। হাওয়ায় অশ্মির লম্বা চুল কালো দাবানলের মতো ঊর্ধ্বমুখে উঠতে লাগলো। আকাশের সেই তিন মাথা অবয়বটার দিকে তাকিয়ে নিজের 10টা আঙুল জোর করল অশ্মি। তারপর মুখ খুলল সে। এই গলাটা সেদিন রাতে দোয়েল ফোনে শুনেছে। আজ তোদের পালা, তোদের নিয়মে খেলা চলবে। আয় আমার সহচরেরা। অবাক হয়ে দোয়েল দেখল অন্ধকারে প্রায় 100 খানেক আলোর বিন্দু জোনাকির মতো ফুটে উঠল। তারপর ধীরে ধীরে সেগুলো বড় হতে লাগলো। বিন্দুগুলো এখন আর বিন্দু নেই, প্রত্যেকটা যেন আলোয় গড়া ছোট্ট ছোট্ট শিশুর শরীর, অজস্র। তারা সবাই হাওয়ায় ভেসে ঘিরে রাখলো অশ্মিকে। যা, তোদের মায়েদের চোখের জলে ঋণ শোধ কর। অশ্মির চিৎকার শেষ হওয়ার আগেই সেই বিপুল আলোকরাশি একে একে এসে ঢুকতে লাগলো অশ্মির শরীরে। কেঁপে কেঁপে উঠতে লাগলো অশ্মির দেহ। শেষ আলোক শিশুটির শরীরটি অশ্মির শরীরে মিলিয়ে যেতেই অশ্মি যেন হালকা হয়ে গেল। হাওয়ায় ভেসে উঠল তার শরীর। 2 হাত দুদিকে ছড়িয়ে দিয়ে মাটি থেকে ভেসে উঠল কয়েক হাত উপরে। কান ফাটিয়ে আবার বাজ পড়ল আটচালা মন্দিরের পাশের গাছে। পারবি না, পারবি না। আমি একা তোর কাছে দুর্বল, কিন্তু দেখ, তোর শিকারের এখন আমার শক্তি। অশ্মির গমগমে গলার স্বর প্রতিধ্বনিত হতে থাকলো গাছে গাছে।
কালো মেঘপুঞ্জ ফুটন্ত তেলের মতো উথলে উঠল আকাশে। তাদের পেছনে দানবের মতো মেঘের গর্জনের মতো আস্ফালন করে উঠল তিনটে অতিকায় মাথার ছায়া। দোয়েল সম্মোহিতের মতো দেখে চলেছে। অশ্মি একবার ফিরল তার দিকে। তার শিরা উপশিরা দিয়ে আলো বেরোচ্ছে, মুখ বিকৃত হয়ে গেছে তার, যেন সেই বিপুল তেজরাশি নিজের শরীরে ধরে রাখতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। মনে রেখো আমায় মনে রেখো। সেই চোখ, সেই হাসি, শুধু শরীরটা নারীর। ভালোবাসায় কি আদৌ শরীর গুরুত্ব রাখে? কোনো এক মহাজগতের কোনো এক তারায় কোথাও নাম লেখা থাকে দুটো মনে। কোথাও গিয়ে আবেগের তার জুড়ে যায় দুজনের অজান্তে। সেখানে মানুষ, দানব, পিশাচ, যক্ষ, কিন্নর, পুরুষ, নারী, সত্যি কোনো কিছুরই গুরুত্ব থাকে না। দোয়েল কিছু বলে ওঠার আগেই অশ্মির শরীরটা গোলার মতো আকাশের দিকে ছিটকে গেল। তারপর মেঘের মধ্যে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ রাতের কালো আকাশ অন্ধ করে দেওয়া আলোয় ভরে গেল। সেই সাথে কান ফাটানো গর্জন, যেন অন্তরিক্ষের লক্ষ কোটি পশুর গায়ে একসাথে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মেঘে মেঘে আগুনে লাল রং ছেয়ে গেল, ঠিক সূর্যোদয়ের আগে যেমন হয়। সেই লাল আভা গ্রাস করতে করতে একসময় তিনটে মাথা মেঘের মধ্যে বিলীন হয়ে গেল। সেই বিপুল আলোকরাশি ক্রমে কমে গিয়ে আবার অন্ধকার হয়ে গেল মেঘে ঢাকা আষাঢ়ের আকাশ। নিচে দোয়েল দেখতে পেল না এসব কিছু। তার শরীরটা তখন মূর্ছিত হয়ে কাদায় পড়ে রয়েছে। শান্ত হলো গর্জন। অত্রির শরীরের অংশে জুড়ে থাকা মেঘ দুয়ার খুলে দিল তার। বৃষ্টি নামল তারাপীঠে। সেই বৃষ্টির ফোঁটা যেন বারংবার ভিজে চুম্বনে আবৃত করে দিতে থাকলো দোয়েলের শরীর। প্রসূতি বিভাগের বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ একটা কোলাহলের শব্দে উঠে দাঁড়ালো অনামিকা। এক ঝাঁক সাধু আর তান্ত্রিক স্ট্রেচারে করে জরুরি বিভাগে ঢোকাচ্ছে একটি মেয়েকে। দৌড়ে গিয়ে অনামিকা দেখে স্ট্রেচারে ভিজে গায়ে কাদা মেখে শুয়ে রয়েছে দোয়েল। কি হয়েছে ওর? আঁতকে উঠে জিজ্ঞেস করলো অনামিকা। কিছু হয়নি ওর সাথে, নিশ্চিন্তে থাক মা। তান্ত্রিকদের মধ্যে সাধু বাবা একজন এগিয়ে এলেন। এক মস্ত কাহিনী মা, তোর বন্ধুর জ্ঞান ফিরলে সে নিজেই শোনাবে। অনামিকা তাও সন্দেহের চোখে সাধু বাবার দিকে তাকিয়ে আছে দেখে উনি বললেন, তোর অবিশ্বাস থাকাটা স্বাভাবিক। বাইরে গিয়ে কাউকে বলবি মাকুয়া বাবা দিয়ে গেছে তোর বন্ধুকে, এখানে সবাই চেনে আমায়। দোয়েলকে জরুরি বিভাগে ঢোকানো হলো। অনামিকা ভালো করে লক্ষ্য করছিল। দোয়েলের গায়ে কাদা মাখা থাকলেও তার পোশাক নিয়ে যে টানা হ্যাচড়া করা হয়েছে এমনটা মোটেও মনে হয় না। টলতে টলতে এসে বেঞ্চিতে বসলো অনামিকা। শীত করছে তার, বোধহয় বৃষ্টিতে ভিজে জ্বর আসছে। ঘাটটা পেছনে এলিয়ে একটু তন্দ্রা লেগে গেছিল তার। হঠাৎ একটা শব্দে মুহূর্তে তন্দ্রা কেটে গেল। এমন একটা শব্দ যা সে আশা করেনি শুনবে। দৌড়ে এলেন প্রৌঢ় ভদ্রলোক। শুনশান করিডোরে তখন গম গম করছে সদ্যজাত শিশুর চিল চিৎকার। একে একে হাসপাতালের অন্য স্টাফরা এসে দাঁড়ালো করিডোরে। সকলের মুখ বিস্ময়ে আধ খোলা। তারাপীঠের মাটিতে আজ আবার জীবিত বাচ্চা জন্মেছে। এতক্ষণ শুনছিলেন আবির রায়ের লেখা গল্প ঘিদোরা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড 100।